নমস্কার, শুভ সন্ধ্যা জানাই প্রত্যেককে। আমার নাম ডালিয়া মিত্র। আপনারা এখন দেখছেন অধ্যয়নের লাইভ পডকাস্ট। আজ এই লাইভ পডকাস্টে আমরা আমাদের অতিথি হিসেবে যাকে পেয়েছি, তিনি ভীষণ পরিচিত আমাদের সকলের মধ্যেই এবং তিনি পরিচিত অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ফিলোসফার, অ্যাজ এ গাইড, অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার হিসেবে। কিন্তু আজ আমরা ওনাকে পেয়েছি ওনার আপকামিং বই 28 Days of Thinking Differently রাইটার হিসেবে। স্বাগত জানাচ্ছি শ্রী সপ্তর্ষি নাগ মহাশয়কে। নমস্কার স্যার। ওকে, হাই ডালিয়া। নমস্কার স্যার। গুড ইভিনিং। নমস্কার ডালিয়া। গুড টু সি ইউ। স্যার, প্রথমেই ভীষণ কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আপনাকে। আপনার এত কর্মব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে আসার জন্য আমাদেরকে সময় দেওয়ার। আরে মানে এই পডকাস্টটা মানে আমার এই ব্যস্ততারই একটা শিডিউলের মধ্যেই তারই একটা পার্ট অংশ, এবং এত আমার এই বইয়ের নিয়ে মানে এই বুঝতেই পারছি ভীষণ ব্যস্ততার মধ্যে আপনি সময় বের করে আমাদের মধ্যে আসতে পেরেছেন। আচ্ছা, কোনো কি স্ট্রিমিং এর সমস্যা হচ্ছে কোনো? স্যার, একটু নেটওয়ার্কটা আপ ডাউন করছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে স্যার। শোনা যাচ্ছে, একটু জাস্ট বলবে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। ওকে। আসলে ওকে আসলে মানে পুরো অধ্যয়নের থেকে যখন প্ল্যান করা হলো যে বইটার এতদিন সম্পূর্ণভাবে আমি এতদিন ধরে পুরো নিজের লেখা বই যেরকম করে নিজের শিশুর যত্ন করে, তা সেরকম ভাবেই বইটার হয়ে কাজ করছি। এবার আস্তে আস্তে বইটা প্রকাশের মুহূর্ত, তার অপেক্ষা। এই সময় অধ্যয়ন থেকে যখন প্রস্তাবটা এলো তখন আমি ভাবলাম না, ওকে, লেটস গো ফর ইট। এবং সেখানে তুমি থাকবে, ইটস আ প্লেজার। এবং তুমি এর আগে অধ্যয়নের যে কলকাতা সেমিনার, সেটা কত দক্ষতার সঙ্গে তুমি এবং সায়নদীপ ছিলে এবং সেটা করেছিলে, সেটাও আমাদের প্রত্যেকের মনে আছে। তাই তোমার সঙ্গে এখানে একটা পডকাস্টে শামিল হতে পারে অধ্যয়ন পরিবারের ছাতার তলায় আমার অসাধারণ লাগছে। রিয়েলি ফিলিং ইজ গ্রেট। থ্যাংক ইউ। স্যার, প্রথমেই আপনার থেকে একটা পারমিশন নিয়ে নেব। যদি আজকের এই আলোচনাটা আমরা একটু ফর্মাল কমিউনিকেশনের মধ্যে না রেখে একটু ক্যাজুয়াল, একটু ক্যান্ডিড কনভারসেশন যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের সকলের একটু ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে নিজে ফর্মাল কনভারসেশনে একেবারেই এক্সপার্ট নই, সুতরাং মানে এই আড্ডা টাইপের একটু ক্যান্ডিড কনভারসেশন, সেটাই আই থিঙ্ক আমার জন্য বেটার। আমি ফর্মাল কনভারসেশনে আটকে যাই আর কি। হ্যাঁ, বেটার ফর মি। থ্যাংক ইউ স্যার। স্যার, প্রথমেই কথা না বলে পারছি না যে আমরা সাধারণত দেখে থাকি যখন কোনো ফেমাস হিরোর সিনেমা রিলিজ করে, সেই রিলিজের আগে মানুষের মধ্যে একটা ভীষণ টান উত্তেজনা, ক্রেজ, উন্মাদনা যেটা দেখে থাকি আমরা সাধারণত, সেই একই রকম ক্রেজ দেখতে পাচ্ছি আপনার এই আপকামিং বুক 28 Days of Thinking Differently নিউ। প্রি বুক হয়েছে এতভাবে বইটা এবং অ্যামাজন বেস্ট সেলার এখনই। কি বলবেন এটা নিয়ে আপনি? আসলে সিনেমা বা অন্য কিছু সেটা সম্পূর্ণ একটা আলাদা মাধ্যম। আর এটা দেখো, আজকালকার দিনে মানুষ সিনেমা বা ওয়েব সিরিজ যেরকম ভাবে দেখেন বা হোয়াটসঅ্যাপ ফেসবুক যেরকম ভাবে পড়েন, বইটা সেরকম ভাবে তো পড়েন না, তাই না? তাই বইটা একটা লেস ট্রডেন পাথ বলতে পারি। এবং সেটা কতজন মানুষ মানে অ্যাকচুয়ালি বই পড়েন, এটা আজকের দিনে মানে আমার মনে হয় যে বারংবার করে, যেটা আমি বারংবার করে বলেছি, মানে আবেদনটা রেখেছি যাতে আরো বেশি করে মানুষ বই পড়তে পারে। সুতরাং প্রথমেই এটা একটা সিনেমা হলে ধরো মানুষের যেরকম উন্মাদনা হয়, বই তাও আবার হার্ড কপি নেই, একদম একটা ই বুক। আবার তাও কি, সেখানে আমি কোনো থ্রিলার নয়, ক্রাইম থ্রিলার নয়, মার্ডার মিস্ট্রি নয়, হরর স্টোরি নয়, একেবারেই একটা জীবন নিয়ে সাদামাটা একটা কথা। এবং সেটা যখন প্রথম ফার্স্ট টাইম এবং প্রি বুকিং এ যখন কিনলে নাম্বার 1 এলো, এখন নাম্বার 1ই চলছে। অ্যাকচুয়ালি কিন্ডি করে কি, তাদের নাম্বার 1 এর চার্টটাকে 2.5 ঘন্টা পর পর অল্টারনেট মানে চেঞ্জ করতে থাকে, 2.5 ঘন্টার হিসাবে আপডেট করতে থাকে। ফলে কখনো কখনো এমন হয়েছে নাম্বার 1 থেকে নাম্বার 2, 3, 4 এ সরে যেতে হয়েছে। তখন আবার চেয়েছি, আবার ফিরে আসি।
আজকে সকাল থেকে দেখছি যে কাল রাতে থেকে যে কন্টিনিউয়াসলি নাম্বার 1 চলছে, এবং দ্যাট গিভস আ ওয়ান্ডারফুল ফিলিং। যে তার মানে প্রথম কথা যে মানুষের বই পড়ার আগ্রহটা এবং সেটা সেই উন্মাদনাটা এমন পর্যায়ে যে বইটা মুক্তি পাওয়ার আগের থেকে মানুষ পড়ছেন বা মানে আগ্রহে অপেক্ষা করে আছেন। এবং দ্বিতীয় কথা যে এই যে বই পড়বো, এবং বই মানেই তো আমরা কি বুঝি, আমি নিজেও সেটাই অ্যাকচুয়ালি করি, কিন্তু আমি ইবুকও পড়ে থাকি আমার নিজের মানে ট্যাবে বা আইপ্যাডে কিন্ডল অ্যাপে আমি প্রচুর বই পড়ে থাকি। এবং ছোটবেলা থেকে যেটা দেখতাম যে বই মানে একটা গন্ধ, বইয়ের ফার্স্ট থিং সেটা একদমই পড়ার তাই, বই হোক। সেটাই। মানে আমার ব্যক্তিগতভাবেও তাই, যে একটা নতুন বই পড়া মানে তার গন্ধটাকে ফিল করা, তাকে টাচ করা, তারপর তার পড়াটা মানে তার লেখনীটার আস্তে আস্তে ফিল নেওয়া। কিন্তু আপনার ক্ষেত্রে এই বইটা তো সম্পূর্ণ ডিজিটাল, একটা ইবুক। এটা তার সত্ত্বেও এতটা ক্রেজ, এতটা ফেমাস। এবং সেটাই আমার প্রথমে খুব খুব আশঙ্কা ছিল যে মানুষ পড়বে তো, কারণ বইয়ে এলে ফার্স্টে যখন, এখন তো ম্যাক্সিমাম আমরা হয় বইমেলার থেকে কিনি, নাহলে অ্যামাজনে দিয়ে যায় বা ফ্লিপকার্টে দিয়ে যায়। এলেই ফার্স্টে আমরা পাতা উল্টে গন্ধ শুকি। মানে যখন নতুন বই একদম পেতাম সরকারি স্কুলে, নতুন ফার্স্টেই বইয়ের গন্ধটা শুকতাম, এবং তার ফলে সেই মজাটা ইবুকের মধ্যে হয়তো নেই, কিন্তু বিভিন্ন কারণেই সেটা আমি ইবুকেই রিলিজ করছি এবার। কিন্তু তা সত্ত্বেও যে মানুষের উন্মাদনা, যে ভালোবাসাটা, সেটাতে আমি আপ্লুত, আপ্লুত। আমি হয়তো এবার নিশ্চিত হলাম এর আগে কোনো একটা কাজ করেছি, তার জন্য ভগবান হয়তো তার আমাকে সুদে আসলে সেটাকে পুষিয়ে দিচ্ছেন। সুতরাং উইথ দিস আই উড লাইক টু টেল এভরিওয়ান যে নিশ্চয়ই, জীবনের নিশ্চয়ই স্যার। প্রত্যেকটা শুধু কাজ আগের জন্য কেন স্যার, আপনি তো এখনো খুব ভালোভাবে কাজ করে যাচ্ছেন। সবাইকে নিয়ে চলছেন। এটা সত্যি একটা বিশাল বড় ব্যাপার, এবং আমাদের কাছে বড় প্রাপ্তি। এবং এই সব কাজ একসময় না একসময় ঠিক ফিরে আসে জীবনে। ভালো কাজও ফিরে আসে, খারাপ কাজও ফিরে আসে। সুতরাং লেটস ডু সাম বেটার ওয়ার্কস। ভালো কথা বলি, একটু ভালো কাজ করি, অন্যের হয়ে অন্যের কিছু কাজ করে দিই, এটাই জীবন। দেখো, মানে ট্রোয়িং করে, খারাপ কথা বলে, নেগেটিভিটি ছড়িয়ে আলটিমেটলি সেটা আমার নিজের জীবনেই আসবে। আমি খারাপ কাজ করলে আমার জীবনে যদি না আসে, আমার সন্তানের জীবনে আসবে। তাহলে ওয়াই টু স্প্রেড হেট্রেড, লেটস স্প্রেড লাভ, এটাই বক্তব্য। একদমই স্যার। স্যার আরেকটু আমরা ডিটেইলসে যদি বইয়ের ব্যাপারে জেনে নিতে পারি। বইটার যেটা নাম আমরা দেখতে পাচ্ছি যে 28 ডেজ অফ থিংকিং ডিফারেন্টলি। এই নামের তাৎপর্যটা কি? 28 ডেজ, এই ডেটটাকে আমরা ভীষণভাবে এমফাসাইজ করছি এখানে, এবং থিংকিং ডিফারেন্টলি। আমরা কি বইটা পড়ার পরে আমাদের চিন্তা ভাবনা কি আমূল পরিবর্তন ঘটে যাবে, বা মানুষ হিসেবে কি আমাদের কোনো পরিবর্তন ঘটে যাবে এই বইটা পড়ে? কি বলবেন? ছোটবেলায় আমার পড়া প্রথম মোটিভেশনাল বুকটার নাম ছিল ইউ ক্যান উইন। এই কারণেই প্রথম যে ওই বইটা খুব সহজ লুসিড ভাষাতে লেখা, এবং ওই বইটা এতটা সুন্দর টাচ করেছিল আমাকে যে এখনো, আজ থেকে ধরো প্রায় 25-26 বছর আগে বইটা পড়েছিলাম। এবং তখনকার দিনে বলবো নভেল তো খুব বেশি পড়তাম না সেই ছোট মানে বয়সটাতে, বাট এই বইটা পড়েছিলাম, এবং সেই বয়সে আমার ভাষাতে এত সুন্দর একটা ফ্লো, এবং সেটা এখনো মনে আছে। এবং কোথাও না কোথাও শিক্ষার একটা ইনফ্লুয়েন্স আমার জীবনে সবসময় কাজ করেছে। বাট তার মধ্যে একটা সবচেয়ে সুন্দর লাভ মানে লাইন ছিল, বইটার উপরেই লেখা থাকতো, উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। এই যে ডিফারেন্টলি কথাটা, যে মানে ডিফারেন্ট কাজ কিছু করে না, সেম কাজটাই ডিফারেন্টলি করে থাকে। তাহলে আমরা চিন্তা ভাবনা, নতুন কোনো চিন্তা ভাবনা করবো না, সেম চিন্তাটাই করবো যেটা বাকিরা করছে, একটু অন্যভাবে করবো, ডিফারেন্টলি করবো। এবং কিভাবে করবো, তার মাধ্যমটা কি হবে? তুমি আজকে নতুন করে একটা এনিথিং ইউ স্টার্ট, এনিথিং ইউ স্টার্ট, নিউ থিং ইউ স্টার্ট, ওকে, যেটা নতুন একটা, তুমি মনে করো আজকে থেকে তুমি সকালবেলা মেডিটেশন করবে, আগামীকাল থেকে, ঠিক আছে? আগামীকাল থেকে মেডিটেশন করবে, প্রথম দিনে তোমার খুব কষ্ট হতে পারে, বা তুমি ঠিক করলে যে আমি রোজ মর্নিং ওয়াকে বেরোবো কাল সকাল থেকে, একদম আগামীকাল সকালে বেরোলে অনেকটা এসে এসে মনে হবে যে প্রথম দিন একটু খারাপ লাগবে, তারপরের দিন হয়তো একটু ক্লান্ত লাগতে পারে, তারপরের দিন এরকম করতে করতে হয়তো মানে খুব ভালো লাগাটা কোনোদিনই প্রথম দিকে লাগবে না, কারণ কোনো ভালো কাজই শুরুতে তোমাকে নিজেকে ভালো লাগায় না, এটা দেখা গেছে। কিন্তু ওয়ান্স ইউ কমপ্লিট দ্যাট সাইকেল অফ 28 ডেজ, সেই স্বভাবটা, সেই হ্যাবিটটা, ইট বিকামস আ হ্যাবিট, এই অ্যাক্টিভিটিটা বিকামস আ হ্যাবিট, ইনভেটারেট হয়ে যায়, তোমার সাবকনশিয়াস লেভেলে চলে গেছে। তাহলে এই 28 ডেজের সাইকেলটা অ্যাকচুয়ালি ইট মেক্স ইউ ফিল যে তারপরে 29 দিনে তুমি যদি মর্নিং ওয়াক করতে না যাও,
তাহলে তোমার খারাপ লাগবে। তার মানে তুমি অজ্ঞাতসারই তুমি যে নতুন একটা অ্যাক্টিভিটি চালু করেছো সেটাকে ভালো লাগা শুরু করে দিয়েছো। শুরুতে হয়তো তোমার একটু কষ্ট হচ্ছিল, একটু ঘাম বেরোচ্ছিল, মনে হচ্ছিল যে একটু কম হাঁটলেই হতো, বাট যত দিন যাবে তোমার এটা একটা অ্যাডিকশনের মতো, পজিটিভ অ্যাডিকশন, এক্স্যাক্টলি 28 ডেজ। তাহলে আমি যদি কোনো থিঙ্কিং প্রসেসকে এরকম ভাবে ট্রেন করতে পারি যে আমি 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 মনে করো আমি তোমার খারাপ ভাবছি, ওকে, সাপোজ আমি আজকের থেকে ঠিক করলাম যে আমি আজকের থেকে ডালিয়ার ভালো ভাববো, ঠিক আছে? কালকে আমার মনে হবে কেন ডালিয়া তো ও, আমি ওর ভালো ভাববো, কেন ভাববো, কেন ভাববো? 28 দিন আমি যদি ডালিয়ার ভালো ভাবতে থাকি যে ডালিয়ার জীবনে খুব উন্নতি হোক, ও খুব ভালো কিছু কাজ করুক, তাহলে দেখা যাবে যে 29 দিন থেকে আমি তোমার সম্পর্কে অবচেতন মনেও তোমার সম্পর্কে একটা খারাপ জিনিস আমি ভাবতে পারবো, বিকজ সেটা আমার অনেকটা ডিপ রুটেড অভ্যেসের হয়ে মতো, গেছে, অভ্যেস এটা আমার পরিবর্তনের মতো হ্যাবিট, হয়। অভ্যেস হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে। এবং এইটা তাহলে আমি যদি নিজের সম্পর্কে ভাবা শুরু করি, তাহলে লেটস ডু সাম পজিটিভ থিংস, 28 দিন ধরে আমরা করি, তাহলে সেটা অভ্যেস হয়ে যাবে। তখন সেটা যদি না করে থাকি তখন আমাদের খারাপ লাগে। এই কারণেই এই যে সবকিছুকে প্রথমে বইটার নাম ছিল অ্যাকচুয়ালি বেটার ভার্সন, বেটার ভার্সন, আচ্ছা, কিন্তু আমি দেখলাম যে বেটার ভার্সন দিয়ে বেটার ভার্সন ইজ নট অ্যান অল এনকম্পাসিং ফ্রেজ, ঠিক আছে? এটা একটা সবকিছুকে কভার করছে না। তাহলে বেটার ভার্সনে পৌঁছানোর কি দরকার সেটা বইটার টাইটেল হোক, আর সাবটাইটেল থাকুক আ গাইড টু ইউর বেটার ভার্সন। তাহলে 28 ডেজ অফ থিঙ্কিং ডিফারেন্টলি, তাহলে 28 দিন। এবং নিউমেরিক্যালি কোনো যদি তুমি কোনো কিছুকে ক্রিয়েশন করো, তাহলে সেই ক্রিয়েশনটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাও ভালো হয়। অর্থাৎ সব কিছু নিয়ে রিসার্চ আমি করা ছিল যে অ্যামাজনের মাধ্যমে খুঁজছো, সাপোজ তুমি একটা বইয়ের থিঙ্কিং ডিফারেন্টলি ইন 28 ডেজ, সাপোজ সাইন্টিফিক্যালি তুমি দেখো থিঙ্কিং ডিফারেন্টলি ইন 28 ডেজ, যে ছেলেটি বা মেয়েটি আমার বইটাকে সার্চ করছে তাকে কিন্তু থিঙ্কিং থেকে টাইপ করা শুরু করতে হবে। উল্টো যদি করে দিই 28 ডেজ অফ থিঙ্কিং ডিফারেন্টলি, তাহলে নিউমেরিক্যাল টাইপিংটা কিন্তু অনেক ইজি, 28, ঠিক আছে? তাহলে তার পক্ষে পাওয়াটাও কিন্তু অনেক ইজি। সুতরাং এটা মানে যে কোনো জিনিস, এনিথিং, মানে আমরা চোখের সামনে অনেক কিছুকে দেখি, বাট কেন সেটা হয়েছে, কিভাবে সেটা হয়েছে, কি জন্য সেটা হয়েছে, সেটাকে একটু ডিপলি যদি অ্যানালাইজ করি তাহলেই বুঝতে পারবো যে এর পিছনে অনেক কিছু লুকিয়ে আছে, তাই না? আমরা যখন সাফল্যকে দেখি তার পেছনে জানি না যে কতটা ঘাম তার পেছনে লুকিয়ে আছে, কতটা কান্না, কতটা কষ্ট, কতটা যন্ত্রণা লুকিয়ে আছে। এমনি স্যার এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা এতদিন আমি এবং এরকম অনেক মানুষ সমাজে বিভিন্ন ক্ষেত্রের সাথে জড়িত এবং আপনাকে অনেক কাছ থেকে চেনে, হয়তো এই অধ্যয়ন শুরু হওয়ার আগে থেকেও চেনে। তারা আপনাকে যেরকম ভাবে দেখে এসেছে, আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনার যে নলেজ, আপনার যে অগাধ জ্ঞান, আপনার ভীষণ সাবলীলতা যে কোনো বিষয় সম্বন্ধে বলা, এবং আপনি এই সবকিছুই আমরা প্র্যাকটিক্যালি আপনার থেকে পেয়ে এসেছি সমস্ত রকম ভাবে, আপনার গাইড, আপনার মেন্টরশিপ। আর কি কোনো ঝলক এই বইটার মধ্যে দিয়েও আমরা পেতে পারি, নাকি সম্পূর্ণই আলাদা একটা দিক এই বইটা পড়ে আমরা উন্মোচন করতে পারি? দেখো বইটার মধ্যে সাউন্ড প্রবলেম করছে, একটু কমেন্ট আসছে সাউন্ড প্রবলেম করছে, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? ডালিয়া, তোমার শুনতে অসুবিধা হচ্ছে? শুনতে পাচ্ছি, আমার অসুবিধা হচ্ছে না, আমি শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে, তাহলে একটু বাকিরাও একটু জানিয়ে দিও সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা। ডালিয়া মানে ও মানে এই স্টুডিওতেই আছে, এই ভার্চুয়াল স্টুডিওতে রাদার, ওর সমস্যা হচ্ছে না। স্যার এখন ঠিক আছে, ওকে ওকে, উই আর গুড টু গো। বেসিক্যালি দেখো একটা মানুষ তার এই যে তুমি যেটা বললে সাবলীলতা, জ্ঞান, এটা এগুলো সকলেরই কিন্তু থাকে, এভরিওয়ান ইজ বেস্টোড উইথ সার্টেন কোয়ালিটিস। অনেকে সেটা দেখায়, শুধু ডালিয়া আচ্ছা, অনেকে সেটা প্রকাশ পায়, অনেকে সেটা প্রকাশ করেন না। আমার পরিচিত অনেকেই আছেন যারা অসাধারণ নলেজেবল, কিন্তু তারা প্রকাশই করেন না। আমি তাদেরকে বলি মানে তোমার জ্ঞানের প্রকাশটা তুমি যদি করো তার মানে এটা নয় যে তুমি জ্ঞানকে দেখাচ্ছ, কিন্তু তোমার জ্ঞানের আলোতে কিন্তু অনেক মানুষ আলোকিত হতে পারে, তাই না? তাহলে আমাদের সবার মধ্যে, বইটার মধ্যে একটা খুব সুন্দর কথা আছে যে আমার এই বইটার মধ্যে যে আমরা মরণশীল, উই অল আর মর্টালস। তাহলে মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যু কখন হবে
তখন হোক যখন তোমার হৃদয়ে আর কোনো মূর্ছনা বা কোনো সুর আর ধ্বনিত হওয়ার থাকবে না। সবকিছু তুমি দুনিয়াকে দিয়ে উজাড় করে দিয়েছো। মিউজিক, people should die when there is no music still to be played in his hearts. ঠিক আছে? তাহলে যখন হৃদয়ে আর সুর মূর্ছনা থাকবে না, তাই না, তাল লয় থাকবে না, কারণ সে তো সবকিছুকে উজাড় করে দিয়ে দিয়েছে। কিন্তু যতদিন না পর্যন্ত সেটা দিচ্ছি, যতদিন না পর্যন্ত আমরা সেটাকে হারবার করে চলেছি, আই থিঙ্ক উই মাস্ট লিভ, উই মাস্ট গো অন। তাহলে একটা বই বেসিক্যালি, এই বইটা ইজ আ পার্ট অফ জার্নি। বারংবার করে যেটা বলছি, বইয়ের পরে একটা বইয়ের লাস্ট চ্যাপ্টারে একটা সারপ্রাইজও রয়েছে, এবং ইটস আ জার্নি এন্ড দিস জার্নি মাস্ট গো অন। বইটা কিনলে নাম্বার 1 বেস্ট সেলার আছে, হয়তো কয়েক মাস পরে বইটা আরো বড় জায়গায় পৌঁছাবে, বা বইটা বিস্তৃতির অতলেই তলিয়ে গেল, ধরো সাপোজ, হয়তো যাবে না, কারণ বইটার যে কোয়ালিটি আছে। বাট 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 সেটা কি আমাকে, আমার যেটা ইচ্ছে, যে ওই যে বললাম উইথ নো মিউজিক টু বি প্লেড ইন হার্ট, সেটার থেকে আমাকে বিরত করবে? নেভার। বিকজ এই বইটা আমাকে সেই থ্রাস্টটা দিয়ে যাচ্ছে, বিশেষ করে যে উত্তেজনাটা দেখতে পাচ্ছি রিলিজের 1-1.5 দিন আগেও, এখনো মানে পিকে চলে গেছে সেই উত্তেজনাটা, যে সেখান থেকে এইটুকুই বলতে পারি যে আই উইল নট স্টপ হিয়ার। এই যে কাল বইটা লঞ্চ হবে, তারপরে বিভিন্ন জায়গাতে মানে রিভিউ গুলো পাবো, একটু আনন্দ হবে, খুশি হব, বাড়িতে নিজের লোকজনকে নিয়ে একটু সেলিব্রেশন হবে, বাট দ্যাটস ইট। ইটস জাস্ট লাইক এ স্টেশন। কোনো স্টেশনে আমরা জাংশনে একটু বেশি সময় দাঁড়াই, এমনি কোনো মানে মাঝারি স্টেশনে হয়তো 1 মিনিট দাঁড়াই, আর ছোট ছোট স্টেশনে দাঁড়াই না। তেমনি লাইফে সাকসেস বা প্রাপ্তি এরভাবে আসতেই থাকবে। ইফ ইউ আর গেট লাইক মানে প্রচন্ড ভাবে ইউ বাস্ক ইন দ্য গ্লোরি অফ দ্যাট ফেম অ্যাচিভমেন্ট, তাহলে সারা জীবন আর এগোতেই পারবে না। সুতরাং সার্ভিসে আসার যখন সময় ছিল তখন এসছি, তারপরে যেখানে যা যা করার ছিল সেটা করেছি। প্রথম বইটা রিলিজ হয়েছিল 6 বছর আগে, তারপরে আমি নতুন বই লেখার প্রেরণাটা পাচ্ছিলাম না, যখন পেলাম তখন সেই প্রেরণাটা শেষ হবে না। এই বইটা শেষ করব, তারপরে কিছুদিন হয়তো একটু আনন্দ করব, বাট জানুয়ারি মাসে আই উইল কাম ব্যাক এগেইন, এবং আমি আবার ল্যাপটপের সামনে ওই ডিসিপ্লিন নিয়ে বসে যাব, যে ডিসিপ্লিন নিয়ে এই বইটা লেখা হয়েছে। সুতরাং আই উইল নট স্টপ। এবং ওই তো বললাম যে কিছুদিন হয়তো যে এনজেপি স্টেশনে, মালদা স্টেশনে একটু সময় দাঁড়ালো ট্রেনটা, আবার জার্নি শুরু করবে। সুতরাং ইটস আ জার্নি, ইউ হ্যাভ টু এনজয় দ্য জার্নি। সাকসেস বলে কোনো কথা নেই, দের ইজ নো ওয়ার্ড কল্ড সাকসেস, দের ইজ নো ওয়ার্ড ঠিক আছে? সবকিছু সাময়িক, এভরিথিং ইজ টেম্পোরারি। এনি ডে হোয়াট এভার ইউ আর এনজয়িং টুডে মে গো অ্যাওয়ে, এনি ডে তোমার যা আছে তার চেয়ে বহু কিছু তোমার জীবনে অ্যাড হতে পারে। এইটাই তো পুরো অনিশ্চয়তা। তাহলে I have to do my best. I have to do my best. That's the thing. দারুণ দারুণ ভাবে বললেন স্যার আপনি। আমরা সাকসেসকে হয়তো এক একজন এক এক রকম ভাবে দেখে থাকি, আপনি আজকে যেভাবে আমাদেরকে শেখালেন যে সাকসেসকে কিভাবে দেখা উচিত, বা হয়তো সো কল সাকসেস যার কোনো ব্যাখ্যা সমীকরণ কিছুই হয়তো হয় না, সাকসেসের কোনো শেষ নেই, যেটা আমাদের কন্টিনিউয়াসলি অ্যাচিভ করে যেতে হবে, থামলে চলবে না, বা যেটা পেয়েছি সেটাতেই সেটাতেই থেমে গিয়ে থাকলে চলবে না। এটা একটা দারুণ জিনিস শিখলাম স্যার আজকে আমরা। আমি এবং আপনার কথা নিয়ে আমি আমার নেক্সট কোয়েশ্চেনটা আপনার সামনে যেটা রাখবো সেটা হচ্ছে যে আমরা এর আগেও আপনার কাছ থেকে উপহার পেয়েছি মেক ইট বিগ। সেটা স্যার আপনার ভিডিওটা একটু প্রবলেম করছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একটু ভয়েসটা ব্রেক হচ্ছে হালকা। ঠিক আছে, যেটা আমি প্রশ্নটা রাখতে পেরেছিলাম যে এর আগে আমরা আপনার থেকে আরো একটি বই উপহার পেয়েছি, সেটা হচ্ছে মেক ইট বিগ, যেটা আগেন আ হিউজ সাকসেসফুল বই, হয়তো প্রত্যেকটা অ্যাসপিরেন্টের ওয়ান অফ দ্য ফেভারিট বুক, যেখান থেকে তারা প্রত্যেকে ইন্সপিরেশন পেয়েছে, মোটিভেশন পেয়েছে, এবং বইটাকে এখনো যারা অ্যাসপায়ার করছে গভর্নমেন্ট জবের জন্য তাদেরও এই বইটা পড়ছে, তারা শিখছে, এবং যারা আগেও বইটা নিয়েছে তারাও কন্টিনিউ শিখেছে এই বইটা থেকে। এবার আমরা নতুন ভাবে আরেকটা বই সেই একই লেখকের কাছ থেকে উপহার পেতে চলেছি, 28 Days of Thinking Differently। এই বইটা থেকে মেক ইট বিগ কতটা আলাদা বা কতটা এক, সেই ব্যাপারে যদি আমাদের একটু কিছু জানান। মেক ইট বিগের সঙ্গে এটা ঠিক ততটাই পার্থক্য যতটা তোমার সঙ্গে। একটু যদি আপনি আপনার ভয়েসটা চেক করে নেন, সাউন্ডটা একটু ক্লিক হচ্ছে।
আমি জাস্ট একটা কাজ করছি, জাস্ট আরেকবার আমি ঢুকছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমরা শুনছি শ্রী সপ্তর্ষিনাগ মহাশয়ের কিছু দারুণ দারুণ কথা এবং ইন্সপায়ার হচ্ছি একই রকম ভাবে যেরকম ভাবে আমরা এতকাল হয়ে এসেছি। ওনার সান্নিধ্যে আমরা যারা আছি, যারা ছিলাম এবং যারা আগামীকালেও যুক্ত হব, তারা জানি স্যার মানুষ হিসেবে কিরকম। এবং আমরা এটাও জানি যে স্যারের কাছে যদি 2 মিনিট বসা যায়, যদি একটু গল্প করা যায়, স্যারের সান্নিধ্যে যদি একটু আসা যায়, তাহলে আমরা কত কিছুই না শিখতে পারি, কত নতুন রকম ভাবে দিক শিখতে পারি। তো আমরা সবাই বুঝতেই পারছি স্যার যেরকম এবং আরো শুনবো স্যারের কাছ থেকে স্যারের আগের বইটা এবং এই বইটার মধ্যে কি এক কি আলাদা, আরো নতুন ভাবে আরো কি কি পেতে পারে। স্যার প্লিজ। মানে প্রথম বইটা কেবলমাত্র এক্সপিরিয়েন্সের জন্য ছিল, তাই না? কারণ ওই বইটা যখন লিখেছিলাম সেই সময় আমার তখনও মনে হয়নি যে লাইফে এমন কোনো অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে একটা সবাইকে সবার উদ্দেশ্যে কিছু বলে কোনো বই লিখতে পারি। তখন আমার যতটুকু নলেজ ছিল, আমি যে পরীক্ষা নিজে দিয়ে এসেছি বা যেখানে এতদিন ধরে ছেলে মেয়েদেরকে দেখছি, তা তাদের উদ্দেশ্যে তারা কিভাবে একটা সামান্য একটা ইন্টারভিউ কিভাবে ক্রস করতে পারে, দ্যাট ওয়াজ দ্য মানে কনসেপ্ট অফ দ্যাট বুক। তাহলে সেটা একটা খুব ইজি টাস্ক ছিল। ওটা ছিল লাইক নিজের হোম ম্যাচে খেলা, ঠিক আছে? মানে খুব ইজি টাস্ক, মেক ইট বিগটা। এবং সেখানে যেটা আমি তো ওটা একদম মানে ওই জিনিসগুলোকে পার করে এসেছি, জাস্ট ওদেরকে বলা। একটু লেখাটা একটু কষ্টকর ছিল, প্রথম বই লেখাটা। এটা একটা খুব কঠিন কাজ, কারণ সেই মোটিভেশনটা, কারণ তুমি জানো না যে তোমার বই কি হতে চলেছে, মানে কতটা মানুষের কাছে পৌঁছাবে। সুতরাং দ্যাট মোটিভেশন, দ্যাট নিডস লট অফ মোটিভেশন। তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল। বাট আফটার দ্যাট যখন বইটা সাকসেস হলো, ভালো লেগেছে, ভেরি ভেরি খুবই খুশি হয়েছি, আনন্দ পেয়েছি। বাট ডিপ ডাউন ইনসাইড কোথায় যেন মনে হয়েছে এটা আমি অন্যের রুচিকে কেটার করলাম, মানে অন্যের নিডটাকে কেটার করলাম, ঠিক আছে? মানে খুব পপুলিস্ট একটা পপুলার একটা স্টান্সকে আমি নিলাম, পপুলিস্ট মেজারকে নিলাম। তাতে অবশ্যই বাংলাতে কোনো এরকম ইন্টারভিউ বইয়ের গাইডেন্স ছিল না। তা আমি সেটা আই ওয়াজ দ্য পারসন টু আন্ডারস্ট্যান্ড, আই হ্যাড দ্যাট উইজডম যে এইটা বুঝতে পেরেছিলাম এবং সেটাকে আমি লিখে ফেলেছিলাম। ন্যাচারালি ওটা হিট হওয়ার জন্যই জন্ম হয়েছিল এবং সেটা হয়েছে। এখনো মানুষ ওই বইটাকে পড়ছে, যে ইন্টারভিউ আসছে তার জন্য প্রত্যেকে এই বইটার সাহায্য নেয়। দ্যাট ওয়াজ ওয়ান থিং। বাট ডিপ ডাউন ইনসাইড আমি নিজের অন্তরাত্মাকে স্যাটিসফাই করতে পারিনি যে আমি কি চাচ্ছি, সেই কথাটা কিন্তু আমি এই বইটার মধ্যে ভাবিনি। আর এই বইটা, নতুন বইটা সম্পূর্ণ হচ্ছে আমি তৎ ভাম আসি, না, যে ইউ আর দ্য ইউনিভার্স, ঠিক আছে? আহম ব্রহ্মাস্মি। তা এই ফিলিংটা এই বইটার মধ্যে দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং এটা এই যে মাঝখানে 6-6.5 বছর গেছে, ইটস আ হিউজ টাইম। কিন্তু তুমি তখন আমি বইটা লেখা যখন লিখেছিলাম, আই থিঙ্ক আই ওয়াজ অ্যারাউন্ড 38, আর আজকের ডেটে আই এম অ্যারাউন্ড 45, মোর দ্যান 45, মানে 45 ক্রস করে গেছি। তাহলে এই যে মাঝখানের এই, তখন মনে হয় চিন্তাধারাতে কিছুটা ইম্যাচুরিটি ছিল। আজকের চিন্তাধারা অনেকটাই পরিপক্ক। আজকের অনেকগুলোই চুল, তখন ভরা চুল ছিল, এখন অনেক চুল কমে গেছে, পাতলা হয়ে গেছে চুল। অভিজ্ঞতাটা অনেকটা বেড়েছে। তো সেই জায়গাতে এসে মনে হয় যে হয়তো ন্যূনতম একটা যোগ্যতা আমি অর্জন করেছি, যে যা শিখেছি এমন নয় যে কোনো বইয়ের থেকে ধার করা বা কোনো সিনেমার থেকে ধার করা, গুজবাম্প দেয়া কোনো ধার করা জিনিসকে আমি মানুষকে শেখাতে যাচ্ছি। হোয়াট এভার আই হ্যাভ লার্নড ফ্রম মাই লাইফ, আমার জীবনে রিজেকশন গুলো সেটা কতটা আঘাত করেছে, আমি অন্যের উপরে কি কি ভুল করেছি সেটার থেকে কি শিখেছি, সবকিছু, আমি নিজের প্রতি কি কি ভুল করেছি সেটার থেকে কি শিখেছি, সেই সবগুলোকে যখন ঠিকভাবে চিন্তা ভাবনা করছিলাম, তখনই আমার মাথার মধ্যে চলে এলো। এবং তখন প্রথমে বইটা 30 দিনের কথা ভাবছিলাম, তারপরে যেটা বললাম ভাবনা ইট বিকেম 28 ডেজ, এবং 28 ডেজের জন্য তারপরে লেখা শুরু করলাম। মানে ওই যে জটটা, রাইটার্স ব্লক যেটা থাকে, শুরুতেই থাকে। বাট ওয়ান্স ইউর আইডিয়া ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ওয়ান্স ইউর আইডিয়া ইজ ভেরি অনেস্ট এবং তার মধ্যে ইন্টিগ্রিটি রয়েছে, তখন আই ডোন্ট থিঙ্ক ইট ইজ জাস্ট আ মেয়ার ফর্মালিটি টু কমপ্লিট দ্য বুক। এবং সেটাই হয়েছে। মানে একবার শুরু করার পরে তরতর করে নৌকো বইতে থেকেছে, কিন্তু প্রথমবার নৌকো চালানোটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তার জন্য এই 6-6.5 বছর লেগেছে, অনেক অভিজ্ঞতাকে সঞ্চয় করতে হয়েছে। এবং তার মধ্য দিয়ে যে আউটকাম যেটা হলো বা প্রোডাক্ট যেটা হলো, সেটা কিন্তু ইট উইল নাও, আগেরটা শুধু একটা সেকশনকে কেটার করেছিল,
বাট দিস ইজ ফর এভরিওয়ান। একটা বাচ্চা একটু উঁচু ক্লাসে পড়ছে, মানে বইটাতে খুব সুন্দর করে সাহিত্যের, মানে এটা লোকেই বলবে, বাট বইটাতে ইংলিশটা হেলা ফেলার মতন নয়, এখান থেকে অনেকে ইংরেজি শেখার মতন কিছু জায়গা আছে, যথেষ্টই জায়গা আছে। বাট স্টিল আমার মনে হয় যে যে কেউ এটাকে পড়ে বুঝতে পারবে, হয়তো অনেক নতুন শব্দ তারা পাবে, তাদের মানে ডিকশনারি ভোকাবুলারিটা ইমপ্রুভড হবে, বাট একেবারেই লুসিড, মানে মানেটা পড়লে একটা শব্দ না জানলেও ভাবটার থেকে বুঝে নেওয়া যায় যে কি বলতে চাচ্ছিলে। তাহলে একদম ছোট বাচ্চারা তারাও যেমন করতে পারবে, সেখান থেকে একদম বয়স্ক, ওই যে বললাম যে একদম শেষ বয়সে এসে সেই মানুষটাও কিন্তু এই বইটাকে পড়তে পারবে। কারণ এই বইতে জন্ম থেকে আরম্ভ করে সন্তান সন্ততির থেকে আরম্ভ করে বিয়ের থেকে আরম্ভ করে রিলেশনশিপ থেকে আরম্ভ করে বন্ধুত্ব থেকে আরম্ভ করে টাকা পয়সার থেকে আরম্ভ করে নিজের রাগ, নিজের ইমোশন, সবকিছু থেকে নিজের বাবা মার প্রতি শ্রদ্ধার থেকে আরম্ভ করে বাবা মাকে নিয়ে কিছু ইমোশনাল কথাবার্তা যেটাকে আই হ্যাভ ডান, সেটাকে আমি করে করে তোমার রিটায়ারমেন্ট থেকে আরম্ভ করে তোমার কি বলে একদম সকলের যে সেই জীবনের সেই শেষ অধ্যায় সেই অবধি এই বইটাকে লেখা। সুতরাং আই থিঙ্ক এটা সকলের ভালো লাগবে, এবং ভালো লাগাটা হয়তো নিজেকে কিছুটা পরিবর্তনের মধ্য দিয়ে ভালো লাগবে, কিছুটা হলেও জীবনকে বা জীবন দর্শনকে এই বইটা একটু হলেও বদলাতে সাহায্য করবে। দ্যাট ইজ মাই বিলিফ। না পাঠকরা পড়েই জানাবেন কেমন লাগে। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, অবশ্যই সবার ভালো লাগবে। এবং আমরা যেটা বুঝলাম যে এই বইটা নট অনলি ফর অ্যাসপিরেন্টস, এটা কিন্তু কেটার করছে 8 থেকে 80 সমস্ত বয়সের সমস্ত শ্রেণীর মানুষদের জন্য। কারণ চিন্তা ভাবনার পরিবর্তন এটা একটা অনেক বড় কথা। কারণ আমি মনে করি, যেটা আমার ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আমাদের লাইফে ঘটা প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা ডিসিশন নেওয়ার জন্য একটা চিন্তা আগে আস্তে আস্তে জীবনের লাইফে সেই চিন্তা ভাবনা আমরা আরো উন্নত করতে পারি, আরো নতুন রকম ভাবে জিনিসটা ভাবতে পারি, তাহলে তো সেটা সমস্ত শ্রেণীর মানুষ হোক, যে কোনো ক্ষেত্রের সাথে যুক্ত হোক কি যাই হোক, তার প্রত্যেকটা মানুষেরই অবশ্যই এটা ভীষণ কাজে লাগার একটা জিনিস, প্রত্যেকের পড়া উচিত এই বইটা। স্যার এবার আমি একটু অন্যরকম আমাদের প্রত্যেকের কাছে আপনি একজন মোটিভেটর, আপনি একজন গাইড। আমরা আপনাকে দেখে, আপনার কথা শুনে, আপনার এক্সপিরিয়েন্সের কথা শুনে আমরা ইন্সপায়ার হই, অনেক বেশি অনুপ্রাণিত করে সমস্ত কিছু। আপনার সান্নিধ্য আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করে। কিন্তু আপনার যে এই লেখক সত্তা, আপনার যে এত বড় একটি বই আমাদের উপহার, এর পিছনে আপনার মেইন অনুপ্রেরণাটা সেটা যদি একটু শেয়ার। তোমাদের ম্যাডাম একটা জিনিসকে শেয়ার করেছে, আমাকে না জানিয়েই লিখেছে, বাট জাস্ট যখন আমি আজ গেটিং রেডি এই পডকাস্টের জন্য, তোমার সঙ্গে ফোনেও কথা হচ্ছিল, দেন গ্লিমসেস দেখলাম আর কি। দেন আই থট যে এক্স্যাক্টলি ও বুঝতে পেরেছে যে মোটিভেশনটা কি, যে ইটস নট লাইক যে আই হ্যাভ নেভার হ্যাঙ্কার্ড আফটার মানি, মানে বৈভব বিলাস এগুলো আমাকে এটা কখনোই, মানে বেসিক কিছু তোমার নিডস রয়েছে, মানি ইজ ভেরি মাচ এসেনশিয়াল, এমন নয় যে তুমি বলবে যে জীবনে টাকার দরকারই নেই, ঠিক আছে। এবং বইটার মধ্যে আমি পুরো একটা চ্যাপ্টারকে টাকার কথাই বলেছি, যে বলছে আমার জীবনে তো টাকার কোনো অস্তিত্বই নেই, হ্যাঁ সে একদম মিথ্যে কথা বলছে, সত্যিকার ভণ্ড লোক, ঠিক আছে। সুতরাং মানি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বাট মানি শুড নট বি সো মাচ অফ ইম্পর্টেন্স যে তোমার জীবন দর্শনকে বদলে দিতে পারে। সুতরাং লাইফের যে ফিলোসফিটা, এবং তুমি যে বললে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা হলো যে ওই যে বললাম যে আমার মধ্যে যদি কিছু থেকে থাকে, যতক্ষণ না সেটাকে আমি বাইরে বের করছি, তাহলে আমার সত্তাটা কিন্তু অপূর্ণ থেকে যাবে। আমি আমার ক্লাসে যখন ইকোনমি বা ইংলিশ পড়াই, অধ্যয়নের ক্লাসগুলোতে, তখন আমি চেষ্টা করি যে যতটা আমি ওর সম্পর্কে জানি ততটাকেই দেওয়ার, এমন নয় যে আমি কিছুটাকে লুকিয়ে রাখলাম নিজের মধ্যে। এবং আমি যদি কিছু বাদ পড়ে যায়, কারণ তুমি আমার ক্লাস করেছো বা করো, তুমি দেখো যে আমি সামনে মেটেরিয়াল নিয়ে পড়াতে পারি না, ভিতর থেকে বলতে থাকি। এবার পরে যখন হঠাৎ করে মনে হলো যে
সেদিন আমার কলকাতা ক্লাসে একটা প্রশ্ন আমাকে ছেলেমেয়েরা ইকোনমিক্সে করেছিল, ওদেরকে আমি একটা ভাঙাচোরা জবাব দিয়েছিলাম, বাট আই ওয়াজ নট স্যাটিসফাইড। তারপরে যখন গাড়িতে ফিরছিলাম হোটেলের পথে, তখন গেস্ট হাউসের পথে, তখন আমার মনে হলো এই জিনিসটা আমার বলতে পারতাম ওদেরকে। আমার মনটা খচখচ খচখচ করছিল, মানে আই শুড হ্যাভ, মানে আমি নিজের সেরাটা দিতে পারি, আমি ওই উত্তরটাকে আরো অন্যভাবে পেশ করতে পারি। তেমনি লাইফও জাস্ট লাইক দ্যাট, লাইফ ইজ, মানে এই বইটা ইজ আ মিরর অফ লাইফ, তাই না? যে জীবনে যেটা শিখেছি সেটা যদি নিজের কাছেই রেখে দিই, তাহলে আর আমার জীবনের সার্থকতা কোথায়? সেই জন্যই মনে হয়েছে যে লেটস শেয়ার ইট উইথ আদার্স। এবং এই বাসনাটা যে ওরা যদি 1%ও তাদের উন্নতি হয়, যারা যারা এই বইটা পড়বে, তাদের জীবন দর্শন যদি 1% ইমপ্রুভ হয়, তারা যদি জীবনের নেগেটিভিটিকে কাটানোটা শিখতে পারে, তারা যদি তাদের জীবনের আসল বন্ধুকে চিনতে পারে আর নকল বন্ধুদেরকে জীবন থেকে সরিয়ে দিতে পারে, বা তারা যদি বুঝতে পারে যে তারা অ্যাকচুয়ালি কিসের জন্য তৈরি হয়েছে, তাহলে মেবি তাদের জীবনে অনেক ভুল ডিসিশনটা কম হবে। এবং সেক্ষেত্রে তারা যখন 1% হলো এই বইটাকে কৃতিত্ব দেবে, তখন আমার মনে হয়, এই যে আমি তোমাকে বললাম দেখো, যে আ গুড বুক, ঠিক আছে, আ গুড বুক কোথায় এক ফিলোসফার বলেছিলেন যে নিজের সন্তানকে লালন করা, আর নিজের চারা গাছকে বড় হতে দেখা, আর নিজের আদর্শকে বইয়ের আকারে প্রকাশ পেতে দেখা, এই তিনটের মধ্যে কোথায় যেন একটা খুব বড় সিমিলারিটি রয়েছে। তেমনি এই যে শিবখেরার কথা আমি একটু আগে বলছিলাম, আমার পড়া প্রথম বই, এবং শিবখেরার লেখা, তার সাবলীলতা, তার চিন্তার স্বচ্ছতা, তার মানসিক দৃঢ়তা, সবকিছু আমাকে এখনো কিন্তু মুগ্ধ করে। এবং আমি এখনো কিন্তু বলছি, 25-26 বছর পরেও কিন্তু আমি শিবখেরার নামটা ভুলিনি। ডিপ ডাউন ইনসাইড কোথাও আমার তার প্রতি গ্র্যাটিটিউডটা আছে বলেই আমি আমার নিজের বইকে প্রমোট জায়গাতে আমি অন্যের বইকে প্রমোট করে দিচ্ছি, ঠিক আছে? আমার নিজের বইয়ের কথাই তো বলার কথা ছিল, আমি তো নিজেটা তো আমার আমার 28 ডেজ অফ থিঙ্কিং ডিফারেন্টলি, বাট এখানেও কিন্তু আমার কোথায় না কোথায় একটা শিবখেরার প্রতি কৃতজ্ঞতাকে প্রকাশ পেল। তেমনি আজ থেকে 25 বছর পরে এখনকার এই কচিকাঁচা ছেলেমেয়েরা বা সদ্য যুবক হওয়া, বা যৌবনের মধ্যে মানে মধ্যাহ্নে থাকা, বা জীবনের সায়ান্নে থাকা, বা একদমই ছোট, তারা যদি বইটা পড়ে আজ থেকে কয়েক বছর পরে বলতে পারে যে এই কাজটা জীবনে ঠিক করেছিলাম কারণ ওই বইটা পড়েছিলাম, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। এই কিছু জীবন পরিবর্তন, সেটা একজনেরই হোক 10 জনেরই হোক, ঠিক আছে, এই আকাঙ্ক্ষাটাই বলতে পারো সবচেয়ে বড় অনুপ্রেরণা। একদমই স্যার, সত্যি আমাদের জীবনে হয়তো খুব মুষ্টিমেয় কিছু মানুষ থাকে যারা আমাদের চিনিয়ে দেয় যে কোনটা আসলে করা উচিত, কোনটা আসলে করা উচিত না, আমরা ভুল কোনটা করছি, আমরা হয়তো বুঝতে কোথাও একটু ভুল করে ফেলি, তাই জন্য হয়তো অনেক কিছুই যেটা আরো বেটার হতে পারতো সেটা হয়তো কম পাওয়া হয়ে থাকে। তো অবশ্যই যেটা আপনার কাছ থেকে শুনলাম, এই বইটা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে এবং অনেক কিছু শিখতেও সাহায্য করবে আগামী দিনে। তো স্যার, এই যে আপনার থেকে পাওয়া এক একটা উপহার বই আমরা একটার পর একটা পেয়ে যাচ্ছি, স্যার একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছে করছে, আপনি ব্যক্তি সপ্তর্ষি নাগ এবং লেখক সপ্তর্ষি নাগ, এই দুটোর মধ্যে ঠিক কতটা তফাৎ? দেখো, মানে ব্যক্তি সত্তা, যেহেতু এটা একটা জীবন দর্শনের বই, ঠিক আছে, জীবন দর্শন মানে ওই কঠিন কঠিন তত্ত্ব কথা শোনানোর নয়, খুব সোজা সোজা সাপটা ভাষায় একটা ছোট্ট গল্পকে আমি শেয়ার, ঠিক আছে? আমার ইংরেজি বলার লোক ছিল না, আমি যে পরিমণ্ডলে বড় হয়েছি সেখানে আমার ইংরেজি আশেপাশে কাউকে বলার লোক পেতাম না, ঠিক আছে? তারপরে ম্যাডামের উপরে প্রচুর এক্সপেরিমেন্ট করতাম, তোমার ম্যাডামের উপরে, আমার স্ত্রীর উপরে প্রচুর এক্সপেরিমেন্ট করতাম, হ্যাঁ, চিঠি পিটি আমি সব কিন্তু ইংরেজিতেই লিখতাম, ঠিক আছে? এরপর যেটা হলো যে তারপর যখন দূরে আছি, ধরো এসটিডি ফোন করে, তখনকার বাজারে এসটিডি ফোন করে ইংরেজি শেখা তো আর ইংরেজি প্রয়োগ করা তো আর সম্ভব হতো না, ফলে ওইটা একটু মুশকিল হয়ে যেত। তা ধরো কলকাতাতে রয়েছি, হস্টেলে রয়েছি, মানে তখনও কলকাতাতে থাকার সময় হস্টেলে আমাদের মোবাইল ছিল না, কিন্তু পরবর্তীকালে ধরো একদম হস্টেলের লাস্ট চ্যাপ্টারে বা তার পরবর্তীতে যখন দিল্লিতে ছিল, সেই সময়তে এই যে ইংরেজিতে কথা বলবো, সাপোজ ইংরেজিতে কথা বলবো, ঠিক আছে, লোকে বলবে কেন ইংরেজি করছে। দেখো, ইংরেজি শিখতে হলে ফার্স্টে নিজের মাতৃভাষাকে ভালোবাসতে হয়, এবং মাতৃভাষাতেও আমি হয়তো যে কোনো দিন মাতৃভাষাতেও বই লিখবো,
বইটা পরে একটা বই আমার মাতৃভাষাতে, সেটার জন্য বই রেডিও হয়ে আছে। বাট আনলেস আই রেসপেক্ট মাই মাদার টাং, আমি অন্য ভাষাকে কিভাবে শ্রদ্ধা দেখাবো? সুতরাং আই অলওয়েজ বিলিভ যে প্রত্যেকটা ভাষার প্রতি আমরা যদি সহনশীল হতে পারি, শ্রদ্ধাশীল হতে পারি, তাহলে আমরা নিজের মাতৃভাষার প্রতি সবচেয়ে বড় জাস্টিস করতে পারবো। সুতরাং আমি চেষ্টা করি যে দুটো ইংরেজি লিখলে তারপরের দিন আবার বাংলাতেই লিখি, এবং যারা পাঠক তারা বলতে পারবে যে পারদর্শিতার লেভেলটা সমান থাকে কিনা। যাই হোক, তা এই যে আমি যেটা বলছিলাম তোমাকে, যে এই লেখার মধ্য দিয়ে, ঠিক আছে, এই লেখার মধ্য দিয়ে আমার অনেক সময় মনে হলো যে ধরো এই যে গল্পটা যেটা বলছিলাম, যে দিল্লিতে থাকার সময় আমি দেখলাম যে ইংরেজিটাকে ইমপ্রুভ করতে হবে, এবং কিভাবে করব। তখন না হিন্দু নিউজ পেপার তো পড়তাম ইউপিএসসি সিভিল সার্ভিসের জন্য, লাস্টের দিকে টোল ফ্রি কিছু নাম্বারের অ্যাডভার্টাইজমেন্ট, টোল ফ্রি নাম্বারে ফোন করতে তো পয়সা লাগে, আর টোল ফ্রিতে কল সেন্টারে ইংরেজিতেই কথা বলতো। এখনকার দিনে হিন্দি বাংলা সব বেরিয়ে গেছে, আজ থেকে 20 বছর আগে, হ্যাঁ, তখন কিন্তু ইংরেজিতেই কথা বলতো। আমি তাদের সঙ্গে ফোন করে যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট থাকতো পুরো ইংরেজিতে কথা বলার চেষ্টা করতাম, ভুল হতো যাই হতো, বাট প্র্যাকটিসটা আমার হতো। এই বইটার মধ্যে সেটা, এই টেকনিকই শিখিয়েছি, ঠিক আছে, যে বাবা কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে হলে ওই সমস্ত বইয়ের 150 পাতা পড়ে হবে না, হ্যাঁ, এই ধরনের স্ট্রিট স্মার্ট কিছু টেকনিককে নিতে লাগবে। এমনও হয়েছে ইউ উইল নট বিলিভ, যে আই বিকেম সাচ আ ফ্রিকোয়েন্ট কলার, যে ফ্রিকোয়েন্ট ফলস কলার আর কি, হ্যাঁ, এফএফসি, কারণ আমি তো ওই প্রোডাক্টটা কিনিনি, কারণ আমার নেই, কিন্তু তাদেরকে দেখো, তুমি ইংরেজি কোনো একটা ভাষার সম্পর্কে এক্সপ্রেশন তুমি কিভাবে করবে, খুশি মুডে কিরকম তুমি কথা বলছো সেটা দেখবে, রাগত কোনো কথা বলছো সেটা দেখবে, বিরক্তির মুডে। তো আমি মাঝে মাঝে প্রোডাক্টের রিভিউ দিয়ে দিতাম, ঠিক আছে, ধরো সাপোজ গোদরেজের কোনো ফ্রিজ, হ্যাঁ, বা গোদরেজের কোনো ওয়াশিং মেশিন, তাদেরকে বলবো, তাদের কল সেন্টারে আমি ফোন করে তার প্রোডাক্টের সম্পর্কে বাজে কথা বললাম দুটো, হ্যাঁ, কখনো এরকম হয়েছে যে আই বিকাম সাচ আ স্টকার বলবো আর কি, সাচ আ ফ্রিকোয়েন্ট কলার, ওই পাশের ভয়েসকে আইডেন্টিফাই করে ফেলেছে। এবার সে তো আমাকে পুরো যাচ্ছে তাই কথা বলেছে, হ্যাঁ, এর আগে আমি কিন্তু ওইখানে ফোন করে ধরো ওই প্রোডাক্টের ভালো রিভিউ দিয়েছি, খুশি মুডে আমি কেমন ইংরেজি বলি সেটা দেখার জন্য। আবার ধরো 15, 20, 30 দিন পরে আমার মোবাইলে তো সেভ করা আছে, ওই নাম্বারগুলো সেভ করা আছে যে ইংলিশ স্পিকিং, হ্যাঁ, ইংলিশ স্পিকিং এর বা ইংলিশ স্পোকেন ইংলিশ টেস্ট নাম্বার, ঠিক আছে, এই বলে 3-4টে নাম্বার, প্রত্যেকটা লোকের কত করে কল সেন্টারে কতগুলো করে লোক থাকবে, হ্যাঁ, বলে এরকম কমন করে যেত, ঠিক আছে। তা এইরকম মজার মজার গল্প, মেডিটেশন নিয়ে কত 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 তত্ত্ব, কত কিছু, বাট মেডিটেশন আমি একটা পলকে শিখেছি, একটা পলকে, সিম্পল ভাবে, হাউ, সেটা বইটা পড়লে জানতে পারবে। সো দিস বুক ইজ বেসিক্যালি এই সব কিছুকে, মানে আমার ব্যক্তিগত যেটা বলছিলে, যে এই পুরোটারই রিফ্লেকশন, সেখানে মজার মজার ঘটনা রয়েছে, খুব চোখে জল এনে দেওয়ার মতো ঘটনা রয়েছে, কিছু অনুভূতি আবেগের গল্প রয়েছে, এবং তার সঙ্গে অবশ্যই কিছু ছোট ছোট মোরাল স্টোরি। আমার বইগুলোকে, সবগুলো বইকে আমি একটা ধাঁচে লিখি, দেখবে যে আই ইউজ সার্টেন কোটেশন, খুব হার্ট টাচিং কিছু কোটেশনস কি, খুব রেলেভেন্ট কোটেশনস কি ইউজ করি, এবং কি করি যে নিজের জীবনের গল্পকে ডেফিনেটলি দেব, এবং তার সঙ্গে কিছু মোরাল স্টোরিকে দেব, করে কানেক্ট করব, করে আমার নিজের এক্সপিরিয়েন্সেস গুলোকে আমি ম্যানিফেস্ট করব। লাস্টে গিয়ে বেশ কিছু চ্যাপ্টারে গিয়ে আমি টাস্ক দেব, যে টাস্কগুলো তোমাকে খাতা পেন নিয়ে করতে লাগে, এবং সেই টাস্কগুলো না করলে কিন্তু এই বই পড়াটা কোনো ফায়দা নেই। আনলেস ইউ কমপ্লিট দোজ টাস্ক, তাহলে পরের চ্যাপ্টারে গিয়েও লাভ নেই। এরকম ভাবে বইটাকে সাজাবো। অনেকে বইটা এখন এরকম হয়ে আছে, আমাকে ফোন করেও বলেছে যে স্যার 24 তারিখে যখনই পাবো পুরো ফুল ডে বইটা পড়বো, ঠিক আছে, রিভিউ আনতে হবে, তো ওরা পুরো রিভিউ দেওয়ার জন্য এখন বসে আছে, হ্যাঁ, আমার চেয়েও আমার পাঠক, ক্রেজি পাঠক আছে যারা বইয়ের রিভিউ দেওয়ার জন্য বসে আছে। আমি বলছি রিভিউ ঠিক একদম এক্সাইটেড আছে, এবং আরেকটা কথা যে এরকম রিভিউ পাগল ছেলেমেয়েদেরকে আমার যারা খুব খুব কাছে তাদেরকে বলবো যে ঠিক আছে পাগল, তোরা রিভিউর জন্য পর বই, পুরো পর বইটাকে একবারে শেষ কর, বাট তারপরে বইটাকে আবার যেরকম ভাবে বইটা পড়লে কাজে দেবে সেই স্টাইলেই বইটাকে পড়তে হবে, তাহলে কিন্তু একেবারেই বৃথা হয়ে যাবে। ঠিক যেভাবে কাজগুলো দিয়েছি, প্রত্যেকটা কাজের পেছনে সাইকোলজিক্যাল
টাস্কের পিছনে রিসার্চ রয়েছে। সুতরাং দিস ইজ হাউ, মানে এই বই মেক ইট বিগটা আমার প্রফেশনাল সত্তার বহিঃপ্রকাশ ছিল। আর থিঙ্কিং 28 ডেজ অফ থিঙ্কিং ডিফারেন্টলি আমার মানবিক সত্তার বা ব্যক্তি সত্তার একটা প্রতিফলন বলতে পারো, তাই না? এবং এই ব্যক্তি সত্তাটা নিয়ে আমি বারংবার বলেছি যে আমার কর্মসত্তা বা আমার যে আধিকারিক সত্তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে এই ব্যক্তি সত্তাটা। এই ব্যক্তি সত্তাটাকে আমি অনেক বেশি ভালোবাসি, এবং সেই ব্যক্তি সত্তার যখন কিছুতে প্রকাশ পায় সেক্ষেত্রে ইউ হ্যাভ টু বি সো মাচ কেয়ারফুল। দেখো, মেক ইট বিগ লেখাটা তো খুব ইজি। ইন্টারভিউতে তুমি কিভাবে হাসবে, কিভাবে হাসবে, কতটা হাসবে, অট্টহাস্য কাষ্ঠহাস্য না স্মিতহাস্য দেবে, জামাটা কিভাবে পরবে, শাড়িটা কিভাবে পরবে, হাঁটবে কিভাবে, কোনো মেকআপ থাকবে কিনা, ইন্টারভিউতে সময় হাত কিভাবে মুভমেন্ট হবে, ইন্টারভিউর আগের দিন রাতে কি করবে, ঠিক আছে? ইন্টারভিউ দেওয়ার পরেই একটা দারুণ ইন্টারভিউ হয়েছে, ইয়েস আই হ্যাভ ডান ইট, এইসব বলবে না, ঠিক আছে? বা সারা সপ্তাহটা কিভাবে করবে, মানুষের সঙ্গে তুমি দেখা করবে, এই জিনিসগুলো বলাটা খুব ইজি ছিল, টেকনিক্যাল পার্টস। বাট এই ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রম দ্য স্ক্র্যাচেস একটা 28টা দিনের বৃত্তের মধ্যে জীবনকে কমপ্লিট করা, ইট ওয়াজ ম্যামথ টাস্ক, আর্ডুয়াস টাস্ক। এবং কতটা সফল হয়েছি সেটা ছেলেমেয়েরাই বলবে, পাঠক পাঠিকারা বলবে, বা আমার গুরুজনেরা যারা বইটাকে পড়বেন তারা বলবে। অবশ্যই অবশ্যই দারুণ সাকসেসফুল হবে, এবং আপনার এটার ব্যাপারে শুনে আমাদের এক্সাইটমেন্ট আরো বেড়ে যাচ্ছে। আমরা ভীষণ খুশি হচ্ছি যে সত্যি আমাদের লাইফ লেসনটা পাওয়া কিন্তু খুব সোজা ব্যাপার না। অন্তত আপনার মতো যারা মানুষরা রয়েছেন, যারা জীবনে এতটা অভিজ্ঞতা নিয়েছেন এবং সেগুলো আমাদের মধ্যে দিয়ে আরো বিস্তৃত করছেন, এটা সত্যি আমাদের একটা বিশাল বড় ভাগ্য। স্যার, আরেকটা কথা একটুখানি বলে রাখি, সবাই জানে সেটা হচ্ছে যে আমাদের এখনকার যুগে আমরা এরকম অনেক মোটিভেশনাল স্পিকার বা রাইটারদের দেখে থাকি যারা সাধারণত একটু এলিট ক্লাস মানুষজনদের একটু ইন্সপায়ার করে থাকে, বা তাদের যে ইন্সপিরেশনস গুলো হয় সেগুলো একটু এলিট ক্লাস মানুষদের জন্যই বেসিক্যালি হয়ে থাকে। কিন্তু আমরা প্রথম থেকে সপ্তর্ষি নাগকে এমন ভাবে পেয়ে এসেছি, দেখে এসেছি, জেনে এসেছি যে উনি কিন্তু কোনো শ্রেণী বিভাগ করেন না কোনো কিছুতে। ওনার সমস্ত অবদান কিন্তু সমাজের সর্বরকম শ্রেণীর মানুষদের জন্যই হয়ে থাকে। এবং এর ক্ষেত্রে আমরা এর আগে যে বই পেয়েছি আপনার কাছ থেকে, এটাও যেটা পেতে চলেছি সেটাও আমরা আশা করব তাই হবে। স্যার, আপনি যদি একটু কিছু বলেন যে এই বইটার প্রাইস কত রাখা হয়েছে এবং কিভাবে সবার মধ্যে এই বইটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো, তাহলে খুব ভালো হয় সবার জন্য। ক্লাস বললে তো পৃথিবীর সবচেয়ে বড় যে দর্শন আর কি, হ্যাঁ, সেই ক্লাসের স্ট্রাগলের কথা চলে আসে। সুতরাং লেটস নট গো ডিপার ইনটু দ্যাট। ক্লাস সংক্রান্ত মোটিভেশন স্পিকার যারা আছেন, অনেক মোটিভেশন স্পিকারই আছেন যে যারা ধরো প্রচুর মানুষকে, সমাজের সর্বস্তরের মানুষকে কাজ করে থাকেন, অনেকে এরকম আছে। বাট আনফর্চুনেটলি আই এম রিয়েলি নট আ মোটিভেশনাল স্পিকার। সেই দক্ষতা বা সেই যোগ্যতার আমার স্কিল হয়নি। আমার সত্যি কথা, মোটিভেশনাল স্পিকার হওয়ার জন্য অনেক ত্যাগ করতে লাগে। আমার সেই ত্যাগগুলো করবার বিন্দু মাত্র ইচ্ছা নেই, ঠিক আছে? অনেক কিছু অ্যাসেটিক জীবনযাত্রা করে তারপরে নাকি মোটিভেশনাল স্পিকার হওয়া যায়, ঠিক আছে? তা সেরকম অ্যাসেটিক লাইফস্টাইল কাটানোর আমার কোনো রকম ইচ্ছে নেই, ঠিক আছে? সুতরাং আমি বলতে পারো যে আই এম নট আ মোটিভেশনাল স্পিকার। আমি অ্যাকচুয়ালি জীবনকে যেটা দেখেছি সেই কথাটা ওদেরকে বলতে পারি। আমি যতক্ষণ না পর্যন্ত এটা নিয়ে সার্টেন ছিলাম যে এই বইয়ের মধ্যে হোয়াট এভার আই এম টিচিং, ওয়েদার আই প্র্যাকটিস দোজ অর নট, মানে যে কথাটা আমি শেখাচ্ছি নিজে ফলো করি তো, যতক্ষণ না পর্যন্ত আমি সেটা করতে পেরেছি আমি এই বইটাকে দিনের আলোতে আনিনি। একদম না, মানে ঠুনকো কথা বলবো যেটাতে আমি নিজে বিশ্বাস করি না, দুদিন পরে পাবলিক আমার বই কেউ বিশ্বাস করবে না। সুতরাং অল দিস 28 চ্যাপ্টার্স বা এই 28টা চ্যাপ্টারে যে 280-300 রকমের চিন্তা ভাবনার কথা বলেছি, প্রত্যেকটা আমাকে নিজেকে আগে বিলিভ করতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে, তারপরেই সেটা এসছে। এবং সেক্ষেত্রে এইটা আজকালকার দিনে যেটা বলে এলিট ক্লাস, ডিপ্রেশন কিন্তু এলিট ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি হয়, একদম ঠিক আছে? এলিট ক্লাসেরই সবচেয়ে বেশি মোটিভেশনের প্রয়োজন, ঠিক আছে? আর আমাদের মতন ছাপোষা ঘরের মানুষদের কাছে মোটিভেশনের খুব একটা বেশি দরকার নেই, ঠিক আছে? আমাদের কাছে মোটিভেশন তো ভালোবাসার সমান, বা ভালোবাসাটাই বড় মোটিভেশন, তাই না? ভালোবাসা, লাভ ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। আমরা যখন ভালোবাসি
ভালোবাসাকে পাই, সেটা আমার পরিবার হোক বা আমার বন্ধু হোক বা ছাত্রছাত্রী তাদের মধ্য থেকে হোক, গুরুজনদের মধ্য থেকে হোক, দ্যাট ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। তাহলে এরকম যখন জায়গা রয়েছে, আর যারা বড় এলিট ক্লাসে বিলং করে তাদের তার বাইরেও মোটিভেশন দরকার। যে তোমার যদি 10 কোটি টাকা থাকে, তার পাশের ফ্ল্যাটে 15 কোটি টাকা রয়েছে, তাহলে সেভাবে আমার কেন 20 কোটি টাকা হচ্ছে? দ্যাট ইজ দেয়ার মোটিভেশন। আমাদের তো ওসব কিছু, ফলে আমাদের মোটিভেশন খুব সিম্পল মোটিভেশন। সুতরাং সেক্ষেত্রে মানে মোটিভেশনাল স্পিকার আর নট অ্যাট অল আ মোটিভেশনাল স্পিকার। বলা যেতে পারে যে হোয়াট এভার আই হ্যাভ লার্ন ফ্রম লাইফ, সেটা শেয়ার করি। হ্যাঁ, ওদের ক্ষেত্রে আমি মার্গদর্শক বলা যেতে পারে, ওদের ক্ষেত্রে পথ প্রদর্শক বলা যেতে পারে। আই এম বেটার আ গাইড, বেটার গাইড দ্যান আ মোটিভেটর। সুতরাং মোটিভেশনাল স্পিকার শব্দটা আমার ব্যক্তিগতভাবে, আমার কয়েক জায়গাতে বোধহয় ইন্ট্রোতে মোটিভেশনাল স্পিকার দেওয়া ছিল, সব জায়গায় সবকিছুকে উড়িয়ে দেবো, সবকিছু। I just want to be their guide. এবার ধরো যে ছেলেমেয়েগুলো আমার সামনে দুষ্টুমি করে, তাদের আমি যদি বলি যে এসব করো না, তোমার জীবনে যে পাপের জমা হচ্ছে তোমার জীবনের ভাড়ারে, সেই পাপ একদিন তোমার জীবনে একটা বড় অভিশাপ হয়ে ফিরে আসবে, এই সমস্ত যদি কথা আমি বলতে চাই সেই মোটিভেশনাল স্পিকারদের মতন, তাহলে no one will accept me. তোরা তোরা যে যে পাপগুলো করছিস, সবগুলো পাপ আমি করে এসেছি, ঠিক আছে? এবং সেই পাপগুলোর পরিণতিটা কি হয়, পরিণতিটা সেটাও আমি জানি। সুতরাং তোরা যেটাই খারাপ করবি ভালো করবি, সব পথ আমি পেরিয়ে এসেছি। সব পথ পার করার পরে যখন দাঁড়িপাল্লাতে মাপতে গেছি, তখন আমার মনে হয়েছে যে হয়তো পুণ্যের ওজনটা অনেকটা বেশি, তৃপ্তিটা অনেকটা বেশি। সুতরাং আমার ক্ষেত্রে মোটিভেশন ইজ জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে তোমাকে বলা ওই সমস্ত জ্ঞানের কথা নয়, ভাই ওটা করবি, এটা হবে, ঠিক আছে? আর কি করবি যেটা আমি করিনি, তোরা সেটা করবি, তার মধ্যেও তুই নাম্বার ওয়ান হ। হোয়াট এভার ইউ ডু ইট এলান, পুরো স্টাইলের সঙ্গে পানা। সো 231 যেটা বলছিলে, 231 অলরেডি আমি শেয়ার করেছি। ইট হ্যাজ আ ওয়ান্ডারফুল স্টোরি, এবং সেটা ম্যাডাম আমার স্ত্রী সহযোগিনী দেয়া, যে দিস ইজ মাই সেকেন্ড বুক, তো নাম্বার 2, এবং আমার জন্মদিন হচ্ছে 31-এ, সুতরাং 31শে অক্টোবর, সুতরাং 31, 231, the price is because second book এবং আমার জন্মদিন। একদম, এবং 3টে মিলিয়ে হয় 6 is also my lucky number, so that is it. দারুণ স্যার। এবার আপনার কথা প্রেক্ষিতে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনি যেটা এক্ষুনি বললেন যে মানুষের একটা লেভেল সত্যি ভীষণ রকম ভাবে হতাশাগ্রস্ত, ডিপ্রেস, তারা নিজের লাইফে খুশি নয়, সুখী নয়, তারা ভীষণ রকম ভাবে হতাশার জনিত রোগে ভুগছে, ডিপ্রেসড হয়ে রয়েছে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই কি, আপনার কি মনে হয় যে লাইফ সাকসেস এগুলো কি এতটা ইজি? মানে হাউ ডু ইউ ডিফাইন লাইফ, হাউ ডু ইউ ডিফাইন সাকসেস? আপনার কি মনে হয় যে সাকসেস পাওয়ার যে জার্নিটা, সেটা কি খুব ইজি ছিল? হ্যাভ ইউ অ্যাচিভড সাকসেস ইন এভরি অ্যাসপেক্ট ইন ইউর লাইফ? নো ওয়ান এভার ক্যান, সেটা কোনোদিনই সম্ভব নয়। দেখ, ফার্স্ট মশলা যেটাকে বলে, তাই না? আমরা লাইফে ওই যে ট্রেনে যেতে যেতে ঝালমুড়ি দেয় না, এবং ঝালমুড়িটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়, ওর উপরে একটা টপিং হয় হচ্ছে কোকোনাটের, নারকেলের টপিং। হ্যাঁ, ট্রেনে বিশেষ করে দূরপাল্লা ট্রেনে ওইটাই যখন দিয়ে দিল, বলি আবার যে ওইটার জন্য ওয়েট করে থাকি, ঠিক আছে? তো তেমনি লাইফের যে ঝালমুড়িটা আছে, এখানকার তেল মশলা, আচারের তেল, সেটাও খুব ইম্পর্টেন্ট। এমনি তেলে কিন্তু ঝালমুড়ি আবার জন্মে না, আচারের তেলে জন্মে। হ্যাঁ, সেখানে টপিংটা কি বলতো, লাইফের এই ঝালমুড়ির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টপিংটা হলো সেই টু ওন ইওর মিস্টেক। আমরা সাধারণত কি করি বলতো, যে আমাদের সাকসেসকে আমরা খুব নিজের বলে ভাবি, কিন্তু আমার ভুলকে দূরে সরিয়ে দিই। What I am, whatever I am, whoever I am, I'm full of mistakes and I'm full of certain good things. তাহলে আমি শুধু ভালো জিনিসটাই আমার সব তো ভালো, কারণ আমার এটা খারাপ, খারাপটাকে বৈমাত্রিক সন্তানের মতন ইয়ে করছি, আর ভালোটাকে হ্যাঁ নিজের মতন করে দেখছি। ওয়ান্স ইউ স্টার্ট ওনিং ইউর মিস্টেকস, তাই না, ওন করাটা, ঠিক আছে, এবং সেটাকে প্রাউডলি ওন করা, ইয়েস আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ লার্ন ফ্রম ইট, আই উইল নট ডু ইট, দ্যাট ইজ দ্য বেস্ট থিং। এবং সেটা যখন থেকে আমরা করতে পারবো, এই ডিপ্রেশন, সমস্ত ডিপ্রেশনের মূল কারণ হচ্ছে
নিজের ভুলকে পিতৃত্ব না দেয়া। ওয়ান্স এই ভুলটা না একটা পিতা বা মাতা পেয়ে যায় মানুষটার মধ্যে, এই ভুলটা রিপিট হতে ইচ্ছা করে না, ভুলটা কনভার্ট হয়ে যায়। তাহলে আমি যখন বড় হই, আমার ভুলকে যদি আমি পিতৃত্ব না দিতে পারি, সো হাউ ক্যান বি আই ফাদার ফিগার টু দ্য সোসাইটি? তাহলে সবার আগে ওন ইওর মিস্টেক, ওটা বললাম যে ওই ঝালমুড়ির টপিংটার মতন। তারপরে আস্তে আস্তে ওই টপিংটা মুখে একবার পড়ে গেল, মানে তুমি তোমার ভুলের ওনারশিপটা নিয়ে নিলে, তাহলে তোমার আস্তে আস্তে বাকি জিনিসগুলো টেস্ট, তখন ওই আচারের তেলটাকেও ফিল করতে পারবে, তখন ঝালমুড়ির চানাচুরটাকেও ফিল করতে পারবে, মুড়িটাকেও ফিল করতে পারবে। সো লাইফ ইজ জাস্ট লাইক দ্যাট। দারুণ দারুণ ভাবে বললেন স্যার। সত্যি আপনার প্রত্যেকটা কথায় আমরা এত নতুনত্ব খুঁজে পাই, এত নতুন ভাবে মোটিভেশন খুঁজে পাই, গাইডেন্স খুঁজে পাই, যেটা আপনি একটু আগেই বলছিলেন, নট আ মোটিভেশনাল স্পিকার বাট গাইড। এত সুন্দরভাবে আপনি গাইড করেন আমাদের খুব ছোট ছোট লাইফ লেসন্স দিয়ে। সত্যি সত্যি ভীষণ ইন্সপিরেশনাল। স্যার আরেকটা রিকোয়েস্ট আছে, এবং এটা ভীষণ একটা স্পেশাল রিকোয়েস্ট, সেটা হচ্ছে অধ্যয়নের ছাত্রছাত্রীদের জন্য আপনার বইয়ের কিছু স্পয়লার চাই স্যার আমাদের। প্লিজ স্যার, আমাদের একটুখানি আমাদের স্পয়লার চাই স্যার, না বলা যাবে না। ছাত্রীদের জন্য অধ্যয়নের ছাই, সর্বনাশ করেছি, এটা এক্সপেক্ট করিনি। না 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 এটা একটু গুগলি স্যার। স্পয়লার, এই কত স্পয়লার দিয়ে দিয়েছে, 28টা চ্যাপ্টার আছে, লাস্টে একটা এপিলগ আছে, এপিলগের না মধ্যে না না স্যার, স্পেশাল কিছু স্পয়লার চাই। তাহলে লেটস, এটাই বলবো যে 2025-এর ঠিক 24শে ডিসেম্বর আসছে 28 more days of thinking differently. Let's let it be the spoiler যে 28 days of thinking differently is just the beginning, and the road is still long, a long way to go, বলে না, long miles to go before I sleep. সুতরাং the thing is that পরের বছর ঠিক এই দিনে, এই সময় 24 তারিখে, 24শে ডিসেম্বর, তখন 28 more days of thinking differently, এই বইটা আসতে চলেছে। সো দ্যাট ইজ দ্য স্পয়লার ফর অধ্যায়ন স্টুডেন্টস, অধ্যায়ন নাইটস। সারপ্রাইজ, এবং আমরা আরো চাই এরকম অনেক বই আপনার কাছ থেকে উপহার হিসেবে পেতে, যেগুলো আমাদের ভীষণ ভীষণ রকম ভাবে গাইডেন্স দেয়। আরেকটা কথা যেটা আমি বলছিলাম যে মাতৃভাষা, হ্যাঁ না, তাতেও আমার কিছু লেখা আছে বা লেখা হচ্ছে বা লেখা চলতে থাকবে। তা সবকিছুকে নিয়ে 25-এ আমি জানি না সেটাকে কতটা আনতে পারবো, 26-এর মাঝামাঝি সময় ডেফিনেটলি আনছি 20 আমার 20টা গল্পের সমাহার, এবং তার মধ্যে একটা একটু বড় গল্প, ঠিক আছে, 20 তা আমার জীবনে যে বাইরের মানুষটার অবদান, দুটো মানুষের সবসময় আমি করি, দুটো যদি ভিন্ন ধর্মের মানুষ, একেবারেই ভিন্ন কালচারের মানুষ, সত্যজিৎ রে এবং শাহরুখ খান। সত্যজিৎ রে ছোটবেলার থেকে আমার জীবনে প্রভাব, এবং সত্যজিৎ কিছু খারাপ হতে পারে না, সত্যজিৎ আমার কাছে ঈশ্বর তুল্য বলতে পারে। মানে সত্যজিৎ রায়ের তিরোধানের দিনে আজ লিটারালি ক্রাইং বলতে, আমি স্কুল যেতে পারিনি, খেতে পারিনি, বিকজ উনি চলে গেলেন। হাউ ইজ দিস পসিবল? আমার ঘরে সত্যজিতের ছবি সবসময় থাকে, ঠিক আছে, তা শাহরুখ খান, সচিন তেন্ডুলকার অ্যান্ড গুরুর ছবি, সত্যজিতের ছবি, ঠিক আছে। তা সত্যজিতের এরকম যখন বই বেরোলো 1 ডজন গল্প, তা আবার বললাম যে প্রত্যেকেরই কিছু ইন্সপিরেশন তো থাকেই। ওই যে উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। তা সেই ডিফারেন্টলি আমার একটা ইন্সপিরেশন ছিল, তার সত্যজিতের সেই 1 ডজন গল্প। তখন থেকে আমি ভেবেছিলাম যে 1 ডজন তো আমার গুরুদেব নিয়ে নিয়েছে, ঠিক আছে, তাহলে কি হতে পারে, তাহলে 20 দিয়েই শুরু হোক, ঠিক আছে। তাহলে 20টা গল্পে, এবং সেখানেই প্রথম ফেলুদার গোয়েন্দাগিরি গল্পটা 1 ডজন গল্পে বেরিয়েছিল, এবং সেখান থেকেই সত্যজিতের ফেলুদার জার্নি শুরু। তেমনি এখানে যে ইচ্ছে আছে আমার সাত্তকী বোস এবং সপ্তক সিনহা, যাদের কথা বলছিলাম, যে বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া দুটো চরিত্র, যারা বহুবার রিজেক্টেড হয়েছে পাবলিশারদের কাছ থেকে, 20 বইটার মধ্যে
একটা 19টা গল্প এবং একটা বড় গল্প বা উপন্যাস থাকবে, সেটার মধ্য দিয়ে সাত্তকী বোসকে ফিরিয়ে আনার। এটাই হচ্ছে 26-এর জন্য প্ল্যান। তারপরে যেটা পরবর্তীতে যেটা ইচ্ছে রয়েছে, আমি এবং আমার সহধর্মিনী মিলে আমাদের দুজনের একটা কো অথার একটা করার ইচ্ছে রয়েছে পেরেন্টিং নিয়ে, ছেলে মেয়েকে মানুষ করা। আজকের এই র্যাট রেসের দুনিয়াতে কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবে, কি চিন্তা ভাবনা ছেলে মেয়েদের মধ্যে দেবে, এটাও লং টার্ম পরিকল্পনার মধ্যে রয়েছে। এতগুলো তুমি আমাকে একটা বললে, তুমি আমাকে আমি তোমাকে 1000টা স্পয়লার দিয়ে দেবো। দারুণ, আমরা সবাই আপনার জন্য। থ্যাংক ইউ। এবার হয়তো আমাদের একটু সময় কিছু অডিয়েন্স কোয়েশ্চেন নিয়ে নিব, কিন্তু তার আগেও একটা শেষ কোয়েশ্চেন আমার আছে স্যারের কাছে আজকের জন্য। সেটা হচ্ছে, স্যার আমরা সবাই জানি আপনার বই পাবলিশের পরে আমরা সবাই আপনার ওই বইয়ের উপর সিগনেচার পাওয়ার জন্য আমরা ভীষণ আগ্রহ করে থাকি যে কখন সেই বই আপনার একটা সিগনেচার পাওয়া যাবে। কিন্তু এটা যেহেতু একটা ডিজিটাল বুক, একটা ই বুক, এখানে কিভাবে পাঠকরা আপনার সিগনেচার কালেক্ট করবে সেই ব্যাপারে যদি একটু কিছু বলেন। আমি একটা বলেছিলাম যে রাজুর নাম্বারটা আমি শেয়ার করেছিলাম, যে রাজুর কাছে বা আমার যে পেজটা রয়েছে ফেসবুক পেজে, এখানে যারা যারা বইটা অর্ডার দিয়েছে সেই অর্ডারের স্ক্রিনশটটা দিয়ে পাঠালে আমি তাদের হাতে, তাদের ঠিকানাতে আমার হাতে লেখা, তার নাম দিয়ে হাতে লেখা একটা সুন্দর ছোট্ট নোট আবার ভালোবাসা দিয়ে পাঠাবো উইথ মাই সিগনেচার। হ্যাঁ, তা অটোগ্রাফ আমি বলি না কখনোই, কারণ সেটার ধৃষ্টতা, সেটার মতো যোগ্যতা আমার নেই। কাজেই আমার স্বাক্ষর সমেত পাঠাবো, এটুকুই বলতে পারি। সেটা শুধু প্রথম 500 জনের জন্য ছিল। এবার তার মধ্যে 500 জন বহু জায়গা থেকে যদি বুক হয়েছে, অনেকে এই কথাটা জানতে পারতো না। প্রথম 500 জন পেরিয়ে গেছে আর কি বইয়ের যে প্রি অর্ডার কপি বুক হওয়া। এখন আজকে সকালবেলা একটি ছেলে পাঠিয়েছে, বলে স্যার আমি পরে বইটা অর্ডার দিয়েছি, আমি কি পাবো না? বেচারা এত কষ্ট করে আমাকে জানিয়েছে আমার ফেসবুক টুইটারে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সকলের জন্য এটা 24 তারিখ অবধি, মানে আগামীকাল যে কোনো সময় অবধি যারা নেবে তাদের আমি যদি আমার ফেসবুক মেসেঞ্জারে বা রাজুর যে নাম্বারটা আমার কাছে মনে নেই, রাজুর নাম্বারটা এবার আমাদের এই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিতে বলবো ওই নাম্বারটাকে। তবে যদি বা আমার ফেসবুক পেজের যে মেসেঞ্জারটা আছে সেখানে যদি ইনবক্স করে আমাকে ঠিকানা, তার মোবাইল নাম্বার এবং অর্ডার কপিটা দেয়, তাহলে তার বাড়িতে আমি পোস্টে আমার হাতে লেখার নোটটাকে পাঠিয়ে দেবো। বাট কালকের পরে, কারণ অলরেডি প্রচুর জমে গেছে এবং আমি আর রাজু কাল সন্ধ্যের থেকে এই চিঠিগুলোকে লেখা মানে পাঠানো শুরু করছে, দু একটা হয়ে গেছে কালকে, কারণ এতটা লিস্ট আছে। হ্যাঁ, যদিও যত কি মানে প্রত্যেকে তো জানতো না, যারা যারা জানতো অনেকে এরকম পাঠিয়েছে, এতগুলো পাঠানো একটু ঝামেলা। সুতরাং কালকে অবধি এটাকে সীমিত রাখছি, কালকের পরে মানে 23 তারিখের পরে কিন্তু আর এই জিনিসটা পারবো না। 23 তারিখ অবধি এটা হচ্ছে মাত্র। ঠিক আছে, দারুণ 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 ব্যাপার। আমরা সবাই এই উপহারটা পাওয়ার জন্য ওয়েট করে থাকবো। যারা এখনো বইটা অর্ডার দেয়নি তাদেরকে বলবো জলদি জলদি অর্ডার দিয়ে নাও। আর স্যারের মুখে তো শুনিয়ে নিলে যে বইটা তো একটা ইটসেলফ একটা গিফট, তার সাথেও আমরা স্যারের লেখা একটা নোট দিতে চলেছি। তো আর দেরি না করে সবাই তাড়াতাড়ি বইটা অর্ডার দিয়ে ফেলো। আমরা অডিয়েন্স থেকে কিছু কোয়েশ্চেন্স একটু নেব এবং স্যারকে রিকোয়েস্ট করবো অডিয়েন্সের কোয়েশ্চেনকে অ্যাড্রেস করতে। অডিয়েন্সে যারা আছো তোমরা কোয়েশ্চেন পাঠাতে পারো, স্যার তোমাদের কোয়েশ্চেনগুলো। মোটামুটি আমি বইটা পড়তে আমাদের 28 ডেজ লাগবে কিনা, আপনার বইটা আচ্ছা বইটা পড়তে আমাদের 28 ডেজ লাগবে, বাট আপনার বইটা লিখতে কত সময় লেগেছে? দেখো, মেক ইট বিগটা এক্স্যাক্টলি আমি তোমাকে বলে দিচ্ছি যে মেক ইট বিগ বইটা আমি 2 সপ্তাহে লিখেছিলাম, 2 উইকসে। ঠিক আছে, আর এই বইটা প্র্যাকটিক্যালি এই বইটা 2 বছর আগের থেকে লেখা শুরু হয়েছিল। আই স্টার্টেড ইট অলমোস্ট 2 ইয়ার্স ব্যাক, এবং ধীরে 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 উপলব্ধিগুলো যখন এসেছে সেটাকে আমি নোট ডাউন করেছি, জট ডাউন করেছি, করে একটা জায়গাতে আটকে গেছিলাম, ওটাকে কিভাবে এক্সপ্রেস করব বুঝতেই পারছিলাম না। তারপরে একদিন গভীর রাত্রে শুতে গেছি,
মানে সম্ভবত একটা ওয়েব সিরিজ বা কিছু দেখে বা কোনো কিছু একটা মুভি বা কিছু একটা দেখে, আর সেই আইডিয়াটা চলে এসছে। আই রিমেম্বার যে সেই রাত্রে আমি না ঘুমাইনি এবং সারা রাত্রি জেগে মানে জেগেই ছিলাম, মানে আইডিয়াটাকে নিয়ে ভাবছিলাম, করতে করতে ঘুম আর এলো না। বলে না স্বপ্ন তোমাকে জাগিয়ে, আসল স্বপ্ন তো তুমি ঘুমে দেখবে না, তুমি জেগে দেখবে, তোমাকে জাগিয়ে রাখবে। ইট হ্যাপেন্ড উইথ মি, যে সত্যিকারের ওই বইটা আমাকে মানে স্বপ্নটা বা আইডিয়াটা জাগিয়ে রাখলো, এবং তারপরে ভোরবেলাতে উঠে একদম ল্যাপটপের সামনে বসে পুরো লিখলাম, লিখে পড়লাম, এডিট করলাম, অ্যান্ড ফাইনালি সো ইট টুক ২ বছর লেগেছে। ২ বছর বলতে কি ২ বছর তো আর তুমি এক নাগাড়ে লিখিনি, ২ বছরে বিভিন্ন সময় লেগেছে, বিভিন্ন সময় যখন যেটা আমার মাথায় এসছে সেইভাবে লিখেছি। বাট এটার জন্য আমি মেক ইট বিগের মতন কোনো শর্ত রাখিনি যে এর মধ্যে শেষ করবো, এর মধ্যে, এটাকে আমি ন্যাচারাল ফ্লোতে বাড়তে দিয়েছি, ফলে এটা অনেক বেটার ক্রিয়েশন হয়েছে। স্যার ই বুক পড়ার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, কিভাবে বইটা পড়া উচিত কোনো সাজেশন দিতেন? ইবুকে কিন্ডল অ্যাপটা, কিন্ডল ডিভাইস তো লাগবে না, তোমাদের মোবাইলে, ট্যাবে, আইপ্যাডে, ম্যাকবুকে, ল্যাপটপে, যেখানেই হোক তোমরা কিন্ডল, তুমি যে অ্যাপটাকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে লগ ইন করবে, যে মেল আইডিটা দিয়ে লগ ইন করবে সেটা কিন্তু তোমার আবার যে বইটা কেনার সময় যে মেল আইডিটা তুমি দিয়েছো সেই মেল আইডিটা একই হতে লাগবে, তাহলে প্রিবুক করলে বা বইটা কেনার সঙ্গে সঙ্গে তোমার কিন্ডল মানে অ্যাপটার মধ্যেই চলে যাবে। এবার কিনলে খুব অসাধারণ মজা রয়েছে যে সিমুলেট করতে পারে অরিজিনাল বইয়ের কন্ডিশনকে। তোমার যদি একটা ট্যাব থাকে বা মোবাইল যদি থাকে, তুমি যখন নেবে ঠিক এরকম ভাবেই তুমি পাতাগুলোকে, মানে এরকম করেই তুমি পাতাগুলোকে চেঞ্জ করতে পারবে, এক্স্যাক্টলি এইটা আছে। এবং কোনো জায়গাতে তোমাকে তোমার লেখাটা ভালো লাগলো, সেই লেখাটাকে তুমি হাইলাইট করে রাখতে পারবে, হাইলাইট করারও অপশন থাকে। নেট থাকলে কোনো জায়গাতে তোমার যদি বুঝতে সমস্যা হলো, কিন্ডল তোমাকে কোনো শব্দের মানে বুঝতে পারবে না, তাহলে কিন্ডল তোমাকে গাইডও করে দেবে যে ওইটার মানেটা কি। সুতরাং দিস আর দ্য ডিফারেন্ট ওয়েজ, এবং অলমোস্ট বই পড়ার মতন সেম তো হতে পারে না, বাট অনেকটা কাছাকাছি একটা অভিজ্ঞতা আসে, জাস্ট এরকম পায়ের মানে হাতের মুভমেন্ট দিয়ে পরের পর পাতাগুলোতে যাওয়া যেতে পারে। বাট ইবুক যারা একবার পড়া শুরু করবে তারা বলছে যে তারা ইবুকটাতে কিন্তু মজা পেয়ে যাবে, কারণ এরকম হতো, আমি কখন ইবুক পড়া শুরু করেছিলাম যে আমার দেখো, আমি এই যে বাচ্চারা যখন ঘুমোতো, ঠিক আছে, এবার আমার রাত্রিবেলাতে বই পড়তে ইচ্ছে করছে, ঠিক আছে, এবার বাচ্চাদের পাশেও থাকতে ইচ্ছে করছে, বা আমাদের পুরো ফ্যামিলি একসঙ্গে যখন শুয়ে আছি রাতের বেলা, তখন ওরা শুয়ে গেলে আমার ইচ্ছে করছে অন্য ঘরে গিয়ে বই পড়তে, হয়তো মনে করো ঠান্ডা, উঠতে ইচ্ছে করছে না, বা ওই ঘরে এসিটা চলছে, অন্য ঘরে হয়তো এসি নেই, এরকম ব্যাপার, তাহলে কি করব, কিন্তু বই পড়তেও ইচ্ছে করছে। তখন দেখলাম আরে বই তো এখানে আলোচনা করতে পারবো আমরা, কিন্ডলে যদি ইবুক যদি পড়ি তাহলে তো কোনো সমস্যা নেই। দিস ওয়ে অ্যাকচুয়ালি আই স্টার্টেড রিডিং ইবুক, এবং তখন দেখলাম যে এখন আমার জন্য ইবুকটা অনেক বেশি কনভিনিয়েন্ট হয়ে গেছে, কারণ বই পড়তে আলো লাগে। হ্যাঁ, একদম যেখানে সেখানে অন্ধকারেও তুমি পড়তে পারবে, বসে বসে বই পড়তে পারবে, খুব কাম এটা হয়, কনসেন্ট্রেশনটা আরো বেটার হয়। বইয়ে আলো দিয়ে তোমাকে পড়তে হয়, ইবুকের মধ্যে তুমি শুধু ইবুকটাকে দেখতে পাচ্ছ, ফোকাসটা আরো বেশি হয়। স্যার আর উই গ্র্যাজুয়ালি গোয়িং টু গেট সপ্তর্ষি স্যার দ্য লাইফস্টাইল ডিজাইনার? সর্বনাশ করেছে লাইফস্টাইল ডিজাইনার, আমার মতো লাইফস্টাইল করতে গেলে হয়ে গেছে, ঠিক আছে, আমি এরকমও হয়েছে এক্স্যাক্টলি। কালকে আমি যে অধ্যয়নের ক্লাস নিচ্ছিলাম, তাহলে আমার লাইফস্টাইলটা তোমরা যদি ফলো করতে চাও তাহলে খুব চাপে পড়ে যাবে। পরশুদিন অ্যাকচুয়ালি আমার একটা কি বলবো, আমার কমিটমেন্ট ছিল, ঠিক আছে, সো আই হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট কমিটমেন্ট, আ স্মল পার্টি আই হ্যাড টু অ্যাটেন্ড। তারপরে ওয়ান্স আই কেম ব্যাক, তারপরে এই বইয়ের কাজটা আমার ফাইনাল কিছু ব্রাশ আপ ছিল, ঠিক আছে, সেটা করতে করতে 1টার মতন বেজেছে। মাঝখানে হয়তো কিছু পোস্টও করেছি, ঠিক আছে, করার পরে আই থট অফ ওয়াচিং ফেলুদার যে নতুন সিরিজটা এসছে, ফেলুদাকে কি চাওয়া যায়, পিছনে তো সত্যজিৎ যেই করে থাকুক, চরিত্র তো স্রষ্টা সত্যজিৎ আমার গুরুদেব, তাহলে সত্যজিৎ রায়ের মানে ফেলুদার গোয়েন্দাগিরিতে ভূস্বর্গ ভয়ঙ্করটা দেখলাম, একবারে শেষ করে মনে হলো রিভিউ লিখতে লিখতে মাথার মধ্যে আইডিয়া চলে এসেছে, ওই যে বললাম, ফলে ঘুম আর হয়নি, ভোরবেলাতে রিভিউ লেখা শুরু করলাম। এবার 7টা-8টার সময় যদি ফেসবুকে আবার দিয়ে দিই, তাহলে লোকে না বুঝতে পারে না আর কি, হ্যাঁ, যে পড়ে না, কারণ ম্যাক্সিমাম লোকে তো জেগে থাকে না। 8টা নাগাদ আমি ওটাকে পাবলিশ করেছি আর কি, করে তোমার প্র্যাকটিক্যালি আমার স্যার সকালবেলা সেদিন 11টার মধ্যে অধ্যয়নে ঢুকলেন, এবং 11টা থেকে 3টে, 3:15 অব্দি ক্লাস নিয়েছিলেন আমার শিক্ষক। হ্যাঁ, এটা ওদের একটা খুব ভালো অভিজ্ঞতা ছিল, ফলে তার সঙ্গে পুরো কোম্পানি দিলাম। তারপরে লাঞ্চ আর আমার করা হয়নি, করে ওদের একটা ক্লাস নিলাম আর কি,
করে আলটিমেটলি 5:35-40 মতন হলো, তখন এসে বাড়িতে এলাম। 6:15 সময় বাড়িতে কিছু খাওয়া দাওয়া করলাম আর কি, ঠিক আছে। তারপরে আবার 7টার থেকে এক্স্যাক্টলি অধ্যয়নের অনলাইনে আমাকে আই হ্যাড টু টেক এ ক্লাস। শনিবার দিনের শিডিউলটা বলছি আর কি। অনলাইনে আই হ্যাড টু টেক এ ক্লাস। ক্লাসটা হলো, তারপরে কালকে মিসলেনিয়াস মেইনসের প্রথম ক্লাসটা ছিল, তো দেবার্কর ক্লাস ছিল, আমি একটু দেখছিলাম করে ফাইনালি 9টা-9:30 সময় আওয়াজ ফ্রি। তাহলে এবার তুমি যদি লাইফস্টাইল ডিজাইনার, এরকম লাইফস্টাইল আমি যদি ডিজাইন করে দিই, সারাদিন তাহলে পাগল হয়ে যাবে। তার চেয়ে বেটার যে ঠিক আছে, ভাবছি হেয়ার স্টাইল ডিজাইনার হবো নাকি গো। আমি সাধারণত আমার লোকে আমাকে সেটাকে অনেকে কপিও করছে আজকাল। হ্যাঁ, এবার আমি ভাবছি তাহলে হেয়ার স্টাইল ডিজাইনার, লাইফস্টাইল ডিজাইনার হতে পারবো না। ওকে, ঋষভ দত্ত, since the book is for all ages, shall it depict a different meaning across different age groups? দেখো, অর্থ তো একই থাকে, জীবনের অর্থ বলো, সাফল্যের অর্থ, ঠিক হ্যাঁ। আজ থেকে 15 বছর আগে সাফল্য আমাকে ধরো আপ্লুত করতো, আর আজকের সাফল্য আমাকে শিক্ষিত করে। মানে এজ সেম জিনিসকে আলাদাভাবে পারসিভ করতে শেখায়, তাই না? রিটায়ারমেন্ট বা ডেথ নিয়ে আমি যে কথাগুলো বলেছি, সেটা অনেক অল্প বয়সের তাদের একটু কি বলবো, তাদের কাছে একটু ভারী হতে পারে। আবার ছোট বয়সের জন্য কিছু চ্যাপ্টার রয়েছে, বন্ধু নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে যে কথাগুলোকে বলেছি, সেটা আবার একদম বয়স্ক মানুষ, তাদের কাছে ডিফারেন্ট পার্সপেক্টিভ হতে পারে। সুতরাং আমি বললাম যে 8 থেকে 80 সবার জন্য মাল মশলা লুকিয়ে আছে, এটা ঝালমুড়ি বলতে পারো, লাইফের ঝালমুড়ি এগুলো, ঠিক আছে, কে কিভাবে নেবে। ওই টপিং তো ওই যে বলেছি ওটা, সুতরাং শ্যালি ডেপিকটা ডিফারেন্ট ডেফিনেটলি, এবং এটা প্রত্যেকের কাছে একটা আলাদা মানে আসবে গো, ডেফিনেটলি আসবে। বইটার মধ্যে যখন আমি তোমার মা বাবার সম্পর্কে যখন তোমাকে কিছু বলেছি, তাহলে সেটা তুমি একভাবে দেখবে, ঠিক আছে, আর তোমার মা বাবা কিন্তু আরেকভাবে দেখবে। কারণ তোমার মা বাবা ওই স্টেজটাতে পৌঁছে গেছেন যখন তোমার মা বাবা, আমি আর কিছু বলবো না, তাহলে স্পয়লার চলে আসবে, বইয়ের কথাগুলোই চলে আসবে। বাট তার জায়গা থেকে দেখবেন ওই চ্যাপ্টারটাকে, পেরেন্টস নিয়ে যেটা বলা আছে, এবং তিনি আরো বেশি ইমোশনাল হবেন, ঠিক আছে। আমি তোমাকে একটা কাজ করতে বলেছি ওই চ্যাপ্টারটা শেষে, আর তুমি সন্তান হিসেবে দেখবে, ঠিক আছে। কন্টেন্ট একটাই, কিন্তু মা বাবা বলবেন যে ঠিক তো, এই লোকটা বলছে যে আমরা তো এটাই চাই, এই লোকটা বলছে, লেখকটা, আর তুমি বলবে যে হ্যাঁ আমি তো এটা দিতে পারিনি কখনো। তাহলে সেম জিনিস, ডিফারেন্ট পার্সপেক্টিভ, সকলের ক্ষেত্রে প্রযোজ্য। জীবন দর্শনের শ্রেষ্ঠ হয় না। ওকে ওকে ওকে, জীবন দর্শনের শ্রেষ্ঠ হয় না। ওকে, থ্যাংক ইউ শান্তনু। ওকে, আর কারো কোনো যদি প্রশ্ন থাকে, আই থিঙ্ক আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি এবং অনেকটা লম্বা আমাদের এই পডকাস্টটা হলো, এবং আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আবার এটাকে আমাদের ডেসক্রিপশনের মধ্যে বইটা প্রি বুকিং এর লিঙ্কটা আমরা তো প্রোভাইড করবই। তাছাড়া তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, তারা প্রত্যেকে এটা দেখতে পাচ্ছ ডালিয়া? এবার প্রত্যেকের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে, যে এই বইটা বারংবার করে যেটা বলেছি, যে জীবনকে পরিবর্তন করবে এই বইটার এতটা পাওয়ার রয়েছে। ওই যে বললাম যে এই বইটা লেখা যখন শুরু করেছিলাম, এখানে পুরো চুল ছিল, আর এখানে দেখো এখন চুল পুরো হালকা হয়ে গেছে। তাহলে এত চুল কমে যাওয়া, এর কোনো থাকবে না, এর এই যে অভিজ্ঞতা, ঠিক আছে, তার মানে এই যে পুরো ঝাঁকড়া চুলের থেকে আরম্ভ করে এই পাতলা চুল হয়ে যায়, ঠিক আছে। তাহলে ভাবো যে কতটা এতটা সময় আমি এই বইটাকে দিয়েছি। এই বইটা প্র্যাকটিক্যালি আমাকে মানে যৌবন থেকে, হ্যাঁ, এই যে মাঝবয়সী একটা মানুষে পরিণত করে দিয়েছে আর কি। প্রচুর উপলব্ধিতে ভরপুর একটা মানুষ। তাহলে দিস বুক ইজ গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ ফর এভার। These 28 days will change your life forever. সুতরাং give this book a chance, and throughout your life, this book will go on giving you chances. সুতরাং এই বইটাকে পড়ো, প্রিয়জনকে পড়াও। গিফট দেওয়ার খুব ভালো সময় আসছে। গিফটে তো আমরা অনেক কিছু অকারণে অহেতুক জিনিসপত্র দিয়ে থাকি, কেক টেক দিলে ওই সুগার টুগার হবে, হ্যাঁ,
মিষ্টি টিষ্টি খেলে সুগার হবে, চকলেট টকলেট দিলেও সুগার হবে। আজকালকার দিনে চেষ্টা করো যে এই যে যত এজ হবে, এই যে সুন্দর করে এই যে আমার মতন চুলকুল যাতে এত কম হয়ে যায়, বা আমার চেয়ে বেশি কুলি হচ্ছে যাতে থাকতে পারে, ওই জন্য সুগারটা খুবই সরিয়ে দাও। হ্যাঁ, সুতরাং এই সমস্ত গিফট না করে চেষ্টা করো যে এই যে নিউ ইয়ার বা এই সময় যে ক্রিসমাস আসছে, নিজের প্রিয়জনের কাছে সান্তা হয়ে যায়, এই বইটাকে উপহার বুকটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। বুক নিজের প্রিয়জনকে উপহার দাও, বন্ধুকে উপহার দাও, সকলকে উপহার দাও, পারলে বাবা মাকেও পাও, কারণ তারা কিন্তু এই বইটাকে সম্পূর্ণ অন্যভাবে দেবে। প্রত্যেকের সঙ্গে সম্পর্ক তৈরি করার খুব সুন্দর একটা ব্রিজ বা সেতু হলো এই বইটা। ওকে, what could be the best way to stay calm and positive in each circumstances of life? এর উত্তরটা আমি দেব না রাহুল, এর উত্তরটা এক্স্যাক্টলি একটা চ্যাপ্টার আছে বইটার মধ্যে, সেটা এক্স্যাক্টলি একটা চ্যাপ্টার। সুতরাং ইউ উইল গেট দ্য আনসার ইন দ্য বুক। ঠিক আছে, এবার বইয়ের আনসার বলে দিও তো সেটা স্পয়লার হয়ে যাবে। সো আই এম নট গিভিং ইউ আনসার, বাট রিড দ্য বুক, এর উত্তরটাকে খুব ভালো করে পেয়ে যাবে। ঠিক আছে, একদমই। আর কিছু? আর যদি কারো কোনো প্রশ্ন? অনেকটা আমরা লম্বা করেছি, থ্যাংক ইউ প্রত্যেক দর্শককে, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছিল, আমি কোথায় মিস করে গেলাম, শ্রেয়সীর কোনো একটা প্রশ্ন ছিল একটু। স্যার, একজন স্টুডেন্টের জন্য আইডিয়ালি কত দিনে বইটা পড়া শেষ করা উচিত, বা এক্স্যাক্টলি কতদিন দেওয়া উচিত? ওই যে সবাই তো স্টুডেন্ট, আমিও তো স্টুডেন্ট, বলো, জীবনের ছাত্র তো সকলেই। তাহলে স্টুডেন্ট বলতে তুমি যদি অল্প বয়সী স্টুডেন্ট বলতে থাকো, তাহলে বেস্ট হবে যে ওই 28 দিনে যে বইটাকে শেষ করা। আর পাগলামো থাকলে, ক্রেজ থাকলে, ওই যে বললাম যে কাল রাত্রিটা গেল তোমাদের আর কি, হ্যাঁ, ওই যে কিছু পাগল আছে কালকে রাত্রিতে, মানে যদি ওই ওরা ওয়েট করে থাকবে 12টার পরে থেকে, ওয়েব সিরিজের জন্য এরকম ওয়েট করে, কখন ঢুকছে, হ্যাঁ ওটিটিতে কখন ঢুকলো, ঠিক আছে, মানি হাইস্ট কখন আসবে, তেমনি ওরা কিন্ডলটা খুলেই বসে থাকবে যে কখন ঢুকছে বইটা। তাহলে সেরকম ভাবে করলে ওই এক রাত্রিবেলাতে পড়ে নেওয়া যেতে পারে। আর না হলে বেস্ট যে 28 দিন, সেটা ডেফিনেটলি ফলো করো, যে 28 দিন ধরে বইটাকে পড়ো। ঠিক আছে, ঠিক আছে। বুক পাবলিশ হওয়ার কি বলছে এটা, বুক সায়নদীপ আমার প্রশ্ন করছে, বুক পাবলিশ হওয়ার পর ওয়াইটিতে একটা ডিসকাশন রাখার রিকোয়েস্ট রইল স্যার, যাতে পড়ার পরে ফিলিংস গুলো শেয়ার করতে পারি আর প্রশ্নগুলো প্রকাশ করতে পারি। আচ্ছা, ওকে, এইটা একটা ভালো বলেছো, যে পড়ার পরের ফিলিংস গুলোকে শেয়ার করা। ঠিক আছে, উইল ডু। যারা পড়বে তারা তো তাদেরও ইচ্ছা করবে এসে কিছু বলবার জন্য, হাউ মাচ লাভ দ্য বুক। তা প্রত্যেককে বলছি যে রিভিউ দিতে কার্পণ্য করো না যদি বইটাকে ভালো লেগে থাকে। নিজেদের সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ স্টেটাস, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে আছো, বহুদিন হয়তো করনি, সেখানে অন্তত মানুষের কাছে পৌঁছে দিও। মন খুলে বইটার রিভিউ করো। ভালো না লাগলে খুব বাজে কথা বলো। সত্যি বলছি যে আমি কারো যদি ভালো না লাগে, তাহলে আই উইল অ্যানালাইজ কেন ভালো লাগেনি, পরের বইটাকে তাহলে ভালো করার চেষ্টা করবো। আর যদি খুব ভালো লেগে থাকে, তাহলে সেই মতনই ভালোবাসায় ভরিয়ে দিও। আচ্ছা, তোমার প্রশ্ন ইয়েটা সায়নদীপ আমার মাথায় থাকলো, সুতরাং I'll definitely take care of that. ঠিক আছে, what are the differences between honesty and integrity? Honesty with integrity টাকা সিচুয়েশন আমার মনে হয়, বা with integrity, definitely there is a slight difference between honesty and integrity. দেখো, honesty and integrity মধ্যে একটা তোমার জীবনে তুমি সৎ, বাট সততা is not an all comprehensive word. ঠিক, তুমি তোমার জীবনে পরিবারের প্রতি সৎ, অর্থের প্রতি অসৎ, তাহলে সততা কিসে সৎ, কিসে অনেস্ট, তার উপরে ডিপেন্ড করবে। তিনি একজন সৎ মানুষ, ছোটবেলা থেকে আমরা পড়েছি, বাট দিস ইজ অ্যাবসলিউটলি আ রং সেন্টেন্স। তিনি একজন আর্থিকভাবে সৎ মানুষ হতে পারে, বা তিনি চারিত্রিকভাবে সৎ মানুষ হতে পারে। ঠিক আছে, তাহলে সব কিছুতে সততা যখন সব কিছুকে নিয়ে চলে, দ্যাট বিকামস ইন্টিগ্রিটি। হি ইজ এ পার্সন উইথ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। তখন কিন্তু এটাই বোঝাবে যে তোমার মধ্যে ইন্টিগ্রিটি রয়েছে, মানে তুমি মোরালি ডিসঅনেস্ট, ফাইন্যান্সিয়ালি অনেস্ট, এরকম বৈপরীত্য আসবে না।
তুমি সব ক্ষেত্রেই সৎ, ঠিক আছে না? এবং তোমার মধ্যে ইন্টিগ্রিটি তোমার এই সততাকেই পুশ করে। সো দ্যার ইজ ডেফিনেটলি আ সার্টেন ডিফারেন্স বিটুইন। তাহলে আমরা সবসময় বলবো অনেস্টি শুড বি দ্য ফার্স্ট ওয়ার্ড। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা সবসময় শুনেছি, ঠিক আছে? বাট ইন্টিগ্রিটি শুড বি দ্য বেস্ট ট্রেড দ্যাট ইউ মাস্ট বা ওয়ান মাস্ট পজেস, ঠিক আছে? অনেস্টি উইদাউট ইন্টিগ্রিটি মানুষকে খুব বেশি দূর নিয়ে যেতে পারে না। But honesty with integrity, that is the best way to the best version of yourself. That is it. Okay. I hope আর আর কোনো কোয়েশ্চেন বা পুলকেশ্বরের প্রশ্ন আমরা নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এত প্রশ্ন করলে এতক্ষণ ধরে, তোমাদের কতটা আমি চেষ্টা করি যে ওই গতে বাঁধা থিওরিটিক্যাল কথা না বলে কিছু লাইফ ওরিয়েন্টেড কিছু কথা বলার আজকেও চেষ্টা করেছি। কতটা সফল সেটা তোমরাই বলছে। বা ডালিয়া আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা, অসাধারণ দক্ষতার সঙ্গে হাসি মুখে, হ্যাঁ। আমি বলি যে আমার স্টুডেন্টরা যখন আমার এরকম হোস্টেস হয় বা ইন্টারভিউ নেয়, তখন আচ্ছা বাসুদেব স্যারের প্রশ্ন রয়েছে, তখন মানে ওদের জন্য আমার একটু কষ্ট হয়, কারণ বিকজ আই এম সাচ এ ন্যাচারাল স্পিকার এবং আমি এতটাই ফ্লোতে বলতে থাকবো। বাট you really matched my eloquence বা আমার যে কথা বলার যে সাবলীলতা বা যেটাই থাকুক, এটা ছোটখাটো একটা বিয়ে, তো সেটার মধ্যে তুমি অসাধারণ, তুমি সেটাকে ফিল ইন করতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ ডালিয়া। আমি একটু বাসুদেব হোয়াট ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং aspect of developing the central thesis of your book? It is challenging aspect, Basudev. It's a wonderful question. ডেফিনেটলি দেয়ার আর সার্টেন চ্যালেঞ্জেস। ওই যে বললাম যে মনে হচ্ছে আমি ওকে বলি যে তোমার চিন্তাধারা নেগেটিভিটিকে কন্ট্রোল করতে গেলে আমি তোমাকে একটা টাস্ক দিই, আমি টাস্কটা আমি নিজে করছি, ততদিন পর্যন্ত আমি তোমাকে বলতে পারবো না। দ্যাট ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট। বিফোর আই রোট ইট, I had to perform it. I had to believe in what I was writing. নাহলে তো ওরকম হাজার ঘন্টা মোটিভেশনের বই তুমি, তাই না? সো আই হ্যাড টু বিলিভ ইন, আই হ্যাড টু লিভ ইন দ্যাট থিসিস। তারপরে সেটাকে লেখার আকারে পাবলিক মানে লেখা। সুতরাং লেখার আগে বাঁচা বা ওই সত্তা দিয়ে বাঁচা, ওই চোখ দিয়ে দেখা, সেটা করে দ্যাট ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট। এর ফলে কি হয়েছে যে বলে না আগুনে ইয়ে করে পবিত্র হয়ে যাওয়া, ঠিক তেমনি এই বইটা সেরকম এই গ্রোয়েলিং কিছু চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে যেতে পেরেছে বলেই পিওরিটিটা বইটার মধ্যে অ্যাড হয়েছে, ঠিক আছে? সো দ্যাট ইজ ইট। এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের রাজু সাইলেন্টলি আমাদের দুজনকে দারুণভাবে সাপোর্ট করে গেছে। সুতরাং বিগ থ্যাঙ্কস টু রাজু এবং আমার তরফ থেকে অধ্যয়ন পরিবারকে, অধ্যয়নের সমস্ত মাথায় যারা আছেন, অধ্যয়নের দেবলীনা ম্যাডাম, প্রিয়াঙ্কা ম্যাডাম, সুদীপ স্যার, আমাদের প্রত্যেক শিক্ষক কারো একজনের নাম নিলে প্রত্যেকেই যে যারা রয়েছেন, বাসুদেব থেকে শুরু করে, অর্ঘর থেকে শুরু করে, দেবাশিস বাবুর থেকে শুরু করে, দেবারকর থেকে শুরু করে, রাহুল থেকে শুরু করে, নেহার থেকে শুরু করে, শ্বেতার থেকে শুরু করে, আমাদের অর্ণব থেকে শুরু করে, আমাদের অরুণাংশু বাবুর থেকে শুরু করে, প্রত্যেককে আমাদের অধ্যয়ন পরিবারের প্রত্যেককে শ্রদ্ধা। এবং অবশ্যই আমাদের যারা সবচেয়ে বড় এই ব্যাকবোন এই পরিবারের, সেই ছাত্রছাত্রীদেরকে অনেক ভালোবাসা। বইটা পড়ে অবশ্যই জানিও কেমন লাগলো, এবং অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ডালিয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকেও। আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে এতটা সময় কাটালেন এবং আমরা আবারও একই রকম ভাবে অনুপ্রাণিত হলাম, অনেক কিছু শিখলাম এবং আমরা ভীষণ অধীর আগ্রহে অপেক্ষা করছি 24 তারিখের জন্য। এবং আমরা আশা করি আবার হয়তো আমরা একসাথে হব এই বইটা পড়ার পরে। যেরকম সায়নদীপ একটা রিকোয়েস্ট করেছে, হয়তো সেটা ফুলফিল করবেন স্যার নিশ্চয়ই। তো দেখা হচ্ছে সবার সাথে আবারও এই বইটা পড়ার পরে, এক অনন্য অভিজ্ঞতা। একটা জাস্ট কথা বলার যে 24 তারিখ মানে কিন্তু 23 তারিখ রাত্রি 12টার পর থেকে 24 তারিখ, সুতরাং রাত্রি 12টার পরেই তোমার কেন্দ্রে বইটাকে ঢুকছে, কাল রাত 12টার পরে, সুতরাং একদিনের মতন বাকি আছে। একদম স্যার।
দারুণ লাগলো স্যার, থ্যাংক ইউ সো মাচ।